ঈদের ছুটি শেষে সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকামুখী মানুষের ঢল। যাত্রী বোঝাই করে সদরঘাটে ভিড়ছে একের পর এক লঞ্চ, ট্রেনেও বেড়েছে যাত্রী চাপ। ঢাকাবাসীর জন্য সুদিন নিয়ে আসছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এবছরই বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত খুলে দিতে চলছে কর্মযজ্ঞ। জুনের পরই শুরু হবে দ্বিতীয় পর্বের কাজ। তিনজন 100 টাকা, 50 টাকা, 50 টাকা। হকারদের কাছ থেকে তোলা চাঁদার ভাগ চলে যায় রাজনীতিক ও প্রশাসনের পকেটে। অবস্থা বুঝে তৎপর হয় পুলিশ, ফুটপাত থেকে রাজস্ব আদায়ের পরামর্শ। ছোট্ট এই শহরটি রাশিয়ার যে সীমান্ত সেখান থেকে খুবই কাছে, আর তাই বোমা হামলার শিকার হতে হয়। গুলি ও বিস্ফোরণে আতঙ্ক তৈরি করে খার্কিভের বহু এলাকা দখলে নেয় রুশ সেনারা। ভোরের সময় সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। ঈদের ছুটি শেষে সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। বিপুল যাত্রী নিয়ে সদরঘাটে ভিড়ছে দক্ষিণাঞ্চলের একের পর এক লঞ্চ। সেখানে আছেন রিপোর্টার নাজমুস সালেহী এবং ট্রেনে ঢাকায় ফেরান মানুষের খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সানবীর রুপল। সরাসরি প্রথমে যাচ্ছি সালেহের কাছে। সদরঘাট লঞ্চ টার্মিনালে এখন অনেকগুলো লঞ্চ দাঁড়িয়ে আছে, যারা নোঙ্গর করার জায়গা পাচ্ছে না। ঘাটে পল্টনে তারা ভিড়ানোর মতো তাদের এই মুহূর্তে জায়গা নেই, যেই কারণে তারা এখন অনেকটা দূরে অবস্থান করছে এবং যে লঞ্চগুলো আগে এসেছে সেই লঞ্চগুলো থেকে যাত্রী এখন নামানো হচ্ছে এবং এই যাত্রীদেরকে নামানোর পর বাকি যে লঞ্চগুলো এখন নোঙ্গর করার অপেক্ষা করছেন ঘাটে, সেই লঞ্চগুলো ভিড়বে এবং একে একে সেই যাত্রীদেরকে নামানো হবে। আমরা যে লঞ্চটির সামনে দাঁড়িয়ে আছি, যে লঞ্চটিকে আপনাদের দেখানোর চেষ্টা করছি, কীর্তনখোলা 2, যেটি এসেছে বরিশাল থেকে। এই লঞ্চটিতে আমরা একটু আগে দেখেছি প্রচুর সংখ্যক যাত্রী ছিলেন। গাদাগাদি চাপাচাপি করে এই ভ্যাপসা গরমের মধ্যে যাত্রীদের যে ভোগান্তি তা একেবারে ছিল বলা যায় চরম অবস্থায়। এই লঞ্চটির যারা সাধারণ যাত্রী, যাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি, তারা বলছেন যে আগের তুলনায় ভাড়া একটু বেশি রাখা হয়েছে। লঞ্চের কেবিন ছাড়া বাকি যেই সাধারণ আসনগুলো রয়েছে সেখানে আসলে পা রাখার মতো কোনো জায়গা ছিল না। উপচে পড়া যাত্রীদের চাপ ছিল, প্রচুর সংখ্যক যাত্রী ছিল, যেই কারণে এই লঞ্চটি আসলে সময় মতো এসে এখানে সদরঘাট লঞ্চ টার্মিনালে পৌঁছাতেও পারেনি। অর্থাৎ যাত্রী অতিরিক্ত চাপে এই লঞ্চকে এক প্রকার ধীর গতিতেই আসলে চালানো হয়েছে, সেটি আসলে বলছেন যাত্রীরা, যে কারণে এটি সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে নোঙ্গর করতে অনেকটা সময় লেগে গেছে এবং এই উপচে পড়া যাত্রী ভিড় আসলে থাকার কারণে এটি অনেকটা বলা যায় যে ধীর গতিতে চলেছে, যে কারণে সদরঘাট লঞ্চ টার্মিনালে এখন আমরা যেই কয়টি পল্টনকে এই মুহূর্তে আপনাদেরকে ক্যামেরায় দেখাতে পারছি, অন্তত তার পুরোটাই কিন্তু আসলে যাত্রীতে ভরপুর যাত্রী। বলা যায় যে সপ্তাহের প্রথম কর্মদিবস আজকে শুরু হচ্ছে এবং ঈদের পর যে লম্বা ছুটি সেটি আসলে শেষ হওয়ার পরে আজকে রবিবার প্রাণ চাঞ্চল্যে ফিরবে আবার রাজধানী ঢাকা। প্রচুর সংখ্যক মানুষ যারা ঈদে বাড়ি গিয়েছিলেন, গ্রামের বাড়িতে আত্মীয় স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে তারা আবার ছুটে আসছেন নগরীতে এবং সেই মানুষের আজকে ঢল বলা যায়। অর্থাৎ একেবারে যখন রাত 2টা থেকে 3টা থেকে 2টা বা 3টার দিকে মধ্যরাত থেকে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণবঙ্গ থেকে একের পর এক লঞ্চ এসে এখানে নোঙ্গর করে এবং প্রত্যেকটি লঞ্চে আমরা দেখেছি যে উপচে পড়া ভিড় এবং যাত্রীরা সেটি বলছেন যে এই ভ্যাপসা গরমে তারা এই যাত্রাটা অনেক আসলে স্বস্তিকর ছিল না। অর্থাৎ অনেক লঞ্চ, বেশিরভাগ লঞ্চের যাত্রীদেরই অভিযোগ যে লঞ্চ যে অনেকটা ধীরগতিতে এসেছে, সময় লেগেছে এবং যে কারণে এক প্রকার তাদের বিড়ম্বনা হয়েছে। পাশাপাশি উপচে পড়া যাত্রী চাপ এবং প্রচণ্ড পরিমাণে ভিড় থাকার কারণে আসলে তাদের যেই স্বস্তিদায়ক যাত্রা হওয়ার কথা ছিল সেটি আসলে হয়নি, অনেকেই আসলে সেটি বলছেন। পাশাপাশি ভাড়ার ক্ষেত্রে যদি আমরা বলি, অনেকে বলছেন যে ভাড়া অতিরিক্ত পরিমাণে রাখা হয়েছে। আগেই যে লঞ্চের ভাড়া ছিল 300-400 টাকা, সেটি এখন
আরও 200 টাকা, কোথাও কোথাও 300 টাকা বাড়িয়ে আসলে ভাড়া নেওয়া হয়েছে। এই যে এরকম অবস্থার পাশাপাশি আরও যে সমস্ত অভিযোগ এখানে যাত্রীরা বলছেন যে তাদের কাছ থেকে আসনের টাকা নেওয়া হয়েছে, সিটের টাকা নেওয়া হয়েছে, এরপর তাদেরকে আসলে সিট দিতে পারেনি, তাদেরকে আসন না দিতে পেরে তাদেরকে আসলে বসানো হয়েছে ডেকে সেই জায়গায়, এবং তারা সেখানেও উপচে পড়া ভিড়, সেখানে আরও প্রচণ্ড পরিমাণে ভিড় থাকায় এই যাত্রাটা আসলে স্বস্তিকর হয়নি। তবে কোনো কোনো লঞ্চের যাত্রী যারা সাধারণ ছিলেন তারা বলছেন তাদের অভিজ্ঞতাটা অনেক ভালো, তারা হচ্ছে যে অনেকটা স্বস্তিতে এসেছেন। কোনো প্রকার বিড়ম্বনা চড়া, অর্থাৎ যেই বিলম্ব যাত্রার কথা বলছেন অনেকে বলছেন যে সেই জায়গাটি অন্তত তাদের ছিল না। পাশাপাশি কেউ কেউ আবার বলছেন যে তাদের কাছ থেকে ভাড়া আসলে সঠিক রাখা হয়েছে, এমন অভিজ্ঞতার মানুষ আমরা পেয়েছি। বলা যায় দক্ষিণবঙ্গগামী যতগুলো লঞ্চ, বিশেষ করে মধ্যরাত থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে আপনি এখন এসে নোঙ্গর করে, এবং সে প্রত্যেকটা যাত্রী বলা যায় প্রত্যেকটি লঞ্চে উপচে পড়া ভিড়। এবং এই যে গুলিস্তান থেকে শুরু করে সদরঘাটের যে এই পুরান ঢাকার যে এরিয়াটি রয়েছে, এখন এই জায়গায় এখন প্রচণ্ড পরিমাণে যানজট, পায়ে হাঁটা মানুষের মিছিল অনেক বেশি, যেই কারণে এখানে প্রচুর পরিমাণে মানুষের ভিড়। এই ভিড়ের কারণে এখানে যানজটের একটা তৈরি হয়েছে এই আশপাশে। আমরা যদি বলি সদরঘাট, এই রায়সা বাজার থেকে শুরু করে সদরঘাট কেন্দ্রিক যতগুলো পয়েন্ট আছে, রোড আছে, তার সবগুলোতে কিন্তু এখন তীব্র যানজট। অর্থাৎ মধ্যরাত থেকে আমরা দেখেছি রাত 2টার পর থেকে দক্ষিণবঙ্গ থেকে একের পর এক লঞ্চ এসে এখানে ভিড়ছে, এবং লঞ্চ থেকে বিপুল সংখ্যক যাত্রী এখানে নেমে তারা পায়ে হেঁটেই আসলে গন্তব্যের দিকে রওনা দিচ্ছেন। যে কারণে এই সদরঘাট কেন্দ্রিক যতগুলো রাস্তা রয়েছে সবকটি রাস্তায় এখন তীব্র যানজটের তৈরি হয়েছে। এই সাধারণ যারা এসে নামছেন তারা প্রত্যেকেই বলছেন যে তাদের যেই যাত্রাটা ছিল সেটি আসলে কোনো বিশেষ করে অধিকাংশেরই অভিযোগ যে উপচে পড়া ভিড়, এবং লঞ্চের মালিকরা, লঞ্চের কর্মীরা টিকিট দিবেন বলে আসলে টাকা নিয়েছেন, কিন্তু অনেকেই টিকিট দিতে পারেননি। তারা আসলে ডেকের মধ্যে বসে থেকে একেবারে উপচে পড়া ভিড়ের মধ্য দিয়ে অনেক ভোগান্তির মধ্য দিয়ে আসলে এসেছে। আর এখানেও কিন্তু আমরা আসলে যেটা অনুভব করছি, প্রচণ্ড পরিমাণে গরম, একটি ভ্যাপসা গরম রয়েছে, যে কারণে যাত্রীদের আসলে বিপুল পরিমাণে যেটি বলা যায় যে এক প্রকার ভোগান্তি ছিল। সব কিছু মিলিয়ে যেটা আসলে বলা যায় যে দক্ষিণবঙ্গ থেকে ছেড়ে আসার সময়ই প্রত্যেকটি লঞ্চ আসলে উপচে পড়া যাত্রী নিয়ে এসেছে। কোথাও কোথাও ভাড়া বেশি আদায় করা হয়েছে, এবং উপচে পড়া যাত্রীর কারণে লঞ্চগুলো ধীরগতিতে চলেছে এবং বিলম্বে এসে সদরঘাট লঞ্চ টার্মিনালে পৌঁছেছে। এখন আমরা যেখানে দাঁড়িয়ে থেকে যতদূর চোখ যায় আমরা দেখতে পাচ্ছি এখানে বিপুল সংখ্যক লঞ্চ এখানে নোঙ্গর করা আছে, এবং এই লঞ্চগুলো থেকে যাত্রীকে নামানোর পরে আরও অনেকগুলো লঞ্চ আসলে নোঙ্গর করার অপেক্ষায় সদরঘাটে লঞ্চ টার্মিনালের পল্টুনে একটু ঘাটে জায়গা পাওয়ার অপেক্ষায় তারা আরও দাঁড়িয়ে আছে। এই লঞ্চগুলো থেকে যাত্রী নেমে যাওয়ার পর তারা এসে যখন নোঙ্গর করবেন এবং আবার যাত্রীদেরকে নামাবেন। এবং যাত্রীদের অনেকে অভিযোগ করেছেন যে উপচে পড়া ভিড়ের কারণে স্বস্তিদায়ক হয়নি, আবার অনেকের অভিজ্ঞতা কিন্তু তার ভিন্নও ছিল। তো এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ঢাকায় ফেরা মানুষের আমার কাছে সর্বশেষ খবর। জানবো রেলপথের খবর। কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী সানবীর রূপল। ষষ্ঠ দিনের কিন্তু ঈদের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন আসা শুরু করেছে, এবং কমলাপুর রেল স্টেশনে একে একে বেশ কয়েকটা ট্রেন কিন্তু এসে পৌঁছেছে, এবং তাদের যাত্রীরা এরই মধ্যে তাদের নিজ নিজ বাসস্থলেও ফিরে যাচ্ছেন। তো কিছুক্ষণ আগেই সবশেষ যে ট্রেনটি এসেছিল সেটি চট্টগ্রাম থেকে এসেছিল, এবং যাদের যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি সেই যাত্রীরা জানিয়েছেন যে রাত 11টা ট্রেনটি এখন সকাল 6টায় এসে পৌঁছলো, অর্থাৎ প্রায় 7 ঘন্টার মতো লেগেছে কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছতে। অর্থাৎ তারা বলছিলেন যে এবার ঠিক সময়ই কমলাপুর রেল স্টেশন থেকে তারা ট্রেনগুলো ছাড়তে পেরেছে, এবং ঠিক সময় সেখান থেকেও আবার ফেরার পথেও ঠিক সময় তারা যাত্রা করতে পেরেছেন, যার ফলে এবার ঈদের যে ভোগান্তি সেই ভোগান্তি আসলে চরম পর্যায়ে পৌঁছেনি, এবং অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। তবে তারপরেও কিছু কিছু ট্রেন অন্যান্য জায়গা থেকে যারা এসছে তারা কিছুটা শিডিউল বিপর্যয়ে পড়েছে। তো এছাড়াও যারা এখনও পর্যন্ত ঈদে বাড়ি ফিরতে পারেননি তাদের হয়তো নানা কর্মব্যস্ততার কারণে তারা আটকে ছিলেন, এবং অনেককেই দেখেছি যারা
এখন তারা পরিবার পরিজন নিয়ে গ্রামের উদ্দেশ্যে যাচ্ছেন এবং সেটি সারা বছরই যেয়ে থাকেন, কিন্তু ঈদের সময় যারা যেতে পারেননি তারা ঈদের যারা ছুটি পাননি তারা কিন্তু এখন আবার বাড়ির পানে ফিরছেন। তো এখন পর্যন্ত যে কয়েকটি ট্রেন এসেছে সেই কয়েকটি ট্রেনেই বেশ ভিড় ছিল, তবে উপচে পড়া ভিড় যাওয়ার সময় যেভাবে আমরা শেষ দিকে লক্ষ্য করেছিলাম সেরকম উপচে পড়া ভিড় কিন্তু এখন ষষ্ঠ দিনে আসেনি। আজকে অনেকেরই অফিস খোলা অর্থাৎ কর্ম দিবস শুরু হয়ে গেছে, যার ফলে অনেকেই হয়তো কয়েকদিন আগেই ঢাকায় ফিরেছেন এবং যারা এখন পর্যন্ত ফিরেননি বা এসে পৌঁছেননি তারা আজকে ঈদের ষষ্ঠ দিনে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আজ অনেকেরই অফিস থাকায় তারা তড়িঘড়ি করেই এসেছেন এবং এখনও পর্যন্ত যে সমস্ত ট্রেনগুলো রাতে ছেড়েছে সবগুলো ট্রেন এসে পৌঁছেনি, তবে ধীরে ধীরে অন্যান্য ট্রেনগুলো এসে পৌঁছাবে। এখন পর্যন্ত সকালবেলা থেকে 3টি ট্রেন এসে পৌঁছেছে বলে আমরা দেখেছি এবং যাওয়ার পথেও অন্তত 9টি ট্রেন আছে যেগুলো ছেড়ে যাবে এক এক করে। সকাল 6টা থেকে সেই ট্রেনগুলো ছাড়া শুরু করবে এবং যে ট্রেনগুলো এসেছে সেই ট্রেনগুলোতে এখন যে অবস্থা চলছে সেটি হচ্ছে যে মানুষজনের যে গাদাগাদি অবস্থাটা সেটি কিন্তু নেই, যার ফলে মানুষজন বেশ স্বস্তিতেই ঢাকায় ফিরতে পারছেন এবং ঈদের এই যে কর্মমুখর আবার রাজধানীর ব্যস্ত রাজধানীতে তারা ফিরেছেন, যে ঈদের স্বস্তি প্রকাশ করেছেন, যে অন্যান্যবার যেরকম একটি অস্বস্তির মধ্যে থেকে ঈদযাত্রার শুরু এবং সমাপ্তি হয় এবার তার চেয়ে ব্যতিক্রম অভিজ্ঞতা নিয়ে তারা ফিরছেন এবং বলছিলেন যে পরবর্তী যে ঈদগুলো আছে এবারের ঈদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সেই ঈদগুলোতেও বা পরবর্তী যে চাপগুলো আছে উৎসবগুলো আছে সেই উৎসবগুলোতেও যাত্রীর চাপ সামাল দেওয়ার জন্য ব্যবস্থাপনা এভাবে করে বহাল রাখতে। তো যারা এর মধ্যে বাড়ি থেকে ফিরে এসছেন বা এখন যারা বাড়ি ফিরতে চাচ্ছেন তারা অন্তত আরও বেশি স্বস্তি প্রকাশ করছেন যে এখন পুরো শিডিউল বিপর্যয় নেই এবং সময় মতো ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে এবং যার ফলে যারা এখন বাড়ি যেতে চাচ্ছেন তারাও বেশ স্বাচ্ছন্দ্যে যেতে পারছেন। তো কমলাপুর রেল স্টেশনের থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এবং এর আগে যুক্ত ছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। নির্বাচনী এলাকার সবাই আত্মীয়, বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করা 3 জন আত্মীয় কিনা প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী। তিনি জানান অভিযোগ প্রমাণিত না হলে পুরস্কৃত করা হবে টিটিইকে। এদিকে ট্রেনে ডিউটির সময় কোনো ব্যাখ্যা না জেনেই তাকে বরখাস্ত করা হয় বলে দাবি করেছেন টিটিই শফিকুল। পুরো ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে রেল ভ্রমণের জরিমানা করায় বরখাস্ত করা হয়েছে টিটিইকে। এমন ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমনকি টিটিই শফিকুলকে কখনো মানসিক রোগী, কখনো মাদকাসক্ত বলে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন রেলের কর্মকর্তারা। আলোচনার মধ্যেই অনেকটা বাধ্য হয়েই গণমাধ্যমে সামনে আসেন রেলমন্ত্রী। যদিও বিনা টিকিটে রেল ভ্রমণ করা 3 জন তার আত্মীয় কিনা এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি তিনি। শুধু বলেছেন নির্বাচনী এলাকার সবাই তার আত্মীয়। গণমাধ্যমের তথ্য বলছে ওই 3 যাত্রী রেলমন্ত্রীর স্ত্রীর ভাগ্নে। আমি মন্ত্রী, আমি যখন যাত্রী হয়ে যাবো ট্রেনে, তখন আমি যাত্রী, আমি ট্রেনের টিকিট করলাম কিনা এটাই বড় পরিচয়। আমার নির্বাচনী এলাকার প্রত্যেকটা মানুষ আমার আত্মীয়, সে ভোট দিয়েছে আমাকে, তারপর তো সে বড় আত্মীয়। তাই বলবি বিনা পয়সা ট্রেনে ভ্রমণ করবে? আমার ওয়াইফকে যদি বা আমার ছেলে মেয়ে টিটি যদি তাকে ফাইন করে থাকে বা তাকে বিনা করার জন্য যদি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে থাকে তাহলে টিটির দোষ কোথায়? মন্ত্রী জানান যাত্রীর সঙ্গে অসৎ আচরণের অভিযোগ প্রমাণিত না হলে টিটিই শফিকুলকে পুরস্কৃত করা হবে। ভ্রমণের জন্য পরবর্তীকালে আমরা টিকিট করতে পারিনি, কিন্তু গার্ড ধরার পরে আমরা টাকা দিয়েছি, কিন্তু গার্ড আমাদের সঙ্গে খুব দুর্ব্যবহার করেছে, এই কিছু কথাবার্তা বলে সে একটা অভিযোগ দিয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে রেল যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গার্ডকে সাসপেন্ড করেছে। আমরা দেখি যে এখানে টিটির কোনো অপরাধ নেই, সে তার দায়িত্ব পালন করেছে, অবশ্যই হি উইল বি অ্যাওয়ার্ডেড। এদিকে বরখাস্তকৃত রেল কর্মচারী শফিকুলের দাবি ডিউটিরত অবস্থাতেই কোনো কারণ ছাড়াই তাকে বরখাস্ত করা হয়। কোনো অবৈধ কাজ করি না, অবৈধ ইনকাম করি না, আমি সঠিকভাবে কাজ করলাম, অথচ ডিউটিকালীন থাকাকালীনই আমাকে সাসপেন্ড করলো। টিটিইকে সাময়িক বরখাস্তের বিষয়টি সরকারি কর্মচারী আইন 2018 সালের 39 ধারার পরিপন্থী এবং নজিরবিহীন সিদ্ধান্ত বলে জানিয়েছেন এই আইনজীবী। একেবারে তড়িৎ গতিতে এবং নজিরবিহীনভাবে করা হয়েছে, কারণ কোনো একটা সরকারি কর্মচারী যদি কোনো অপরাধ করে থাকে তাকে সাময়িক বরখাস্তের আগে একটা শোকজ করতে হবে। এদিকে বিনা টিকিটে রেল ভ্রমণ
করা এবং টিটিই শফিকুল ইসলামকে বরখাস্তের ঘটনায় 3 সদস্যের কমিটি গঠন করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি বিভাগীয় কার্যালয়। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। জুনের পরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দ্বিতীয় পর্ব তেজগাঁও থেকে কমলাপুর অংশের কাজ শুরু হবে। আর্থিক ও জনবল সংকট কাটিয়ে নির্ধারিত সময়ে পুরো প্রকল্প শেষ করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। চলতি বছরই এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত খুলে দেওয়ার জন্য 3 শিফটে চলছে কাজ। রাশেদ লিমনের রিপোর্ট। নগর জুড়ে এমন চিত্র যেন নিত্যদিনের। বিশেষ করে বিমানবন্দর থেকে খিলগাঁও, বনানী, মহাখালী হয়ে এ পথ যারা পাড়ি দেন তাদের অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। তবে এই পথে সুদিনের আভাস দিচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। 3টি ধাপে হচ্ছে এক্সপ্রেসওয়ের কাজ। প্রথম ধাপে বিমানবন্দর থেকে বনানী, দ্বিতীয় ধাপে বনানী থেকে মগবাজার, আর তৃতীয় ধাপে মগবাজার থেকে কমলাপুর হয়ে চিটাগাং রোড। তবে প্রথম পর্যায়ে প্রথম ধাপ আর দ্বিতীয় ধাপের একাংশ অর্থাৎ তেজগাঁও পর্যন্ত কাজ চলছে পুরো দমে। লক্ষ্যটা চলতি ডিসেম্বরেই চালুর। সময়ের সঙ্গে কাজের হিসেব কিছুটা কম হলেও কর্তৃপক্ষ বলছেন নির্ধারিত সময় শেষ করতে দিনরাত এক করে কাজ চলছে 3 শিফটে। আমরা চাইছি না আর একদিনও সময় নষ্ট করতে, তাই দিনের 24 ঘন্টা আর সপ্তাহের 7 দিনই কাজ চালিয়ে যাচ্ছি। এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বনানী থেকে তেজগাঁও অংশের ক্রস বিমের কাজ। রেল লাইনের উপরে এই অংশের কাজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করেন প্রকল্প সংশ্লিষ্টরা। এরপরই দ্বিতীয় পর্ব অর্থাৎ তেজগাঁও থেকে কমলাপুরের কাজে হাত দেওয়ার পরিকল্পনা। বলছেন আর্থিক সংকট কাটিয়ে এবার কাজ এগিয়েছে পুরো দমে। আর্থিক কোনো সমস্যা নেই। তারা গত মাসেও টাকা তাদের আসছে $70 মিলিয়ন এবং আগামী মাসে 5 তারিখে তাদের আবার $57 মিলিয়ন আসবে। জুনের পরে আমরা 3rd ট্রেঞ্চে কাজ শুরু করব। ফার্স্ট ট্রেঞ্চ অলরেডি শেষ হয়ে যাবে। সেকেন্ড ট্রেঞ্চে তো আমরা বললাম যে তেজগাঁও পর্যন্ত আমরা অলরেডি অনেকটাই আগে গেছি। এরপর থেকে আমরা এখন 3rd ট্রেঞ্চে শুরু করে দেব। প্রথম অংশের অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে ডেক স্ল্যাব ঢালাইয়ের কাজ। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে পুরোপুরি চালু হলে বিমানবন্দর থেকে সরাসরি নেমে যাওয়া যাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। শুধু তাই নয়, চলার পথে প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়েই থাকবে ওঠা আর নামার র্যাম্প। তাতে শহরের অভ্যন্তরীণ যানজট নিয়ন্ত্রণেও বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পাকপাখালির অবাধ বিচরণ আর লাল কাঁকড়াদের ছোটাছুটি। একই জায়গা থেকে দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত। পটুয়াখালীর চরহেয়ার দ্বীপের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে ডান বাম সহ অনেক বুদ্ধিজীবী গাঁটছড়া বেঁধে সরকার উৎখাতের অপচেষ্টা করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের অপরাধ কি, ব্যর্থতা কোথায়? শনিবার বিকেলে গণভবনে অনুষ্ঠিত দলের কার্যনির্বাহী সংসদের সভায় এ প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপির নেতৃত্ব কোথায়? সূচনা বক্তব্যে আওয়ামী লীগ প্রধান বলেন, তৃণমূল থেকে সাংগঠনিকভাবে সুসংগঠিত করতে হবে দলকে। করোনা মহামারীর পর আওয়ামী লীগের রাজনীতি যেন নতুন করে প্রাণ পেল কার্যনির্বাহী সংসদের বৈঠকের মাধ্যমে। আমরা তার নেতৃত্বে কাজ করে যাচ্ছি। শনিবার দীর্ঘ 2.5 বছর পর সবচেয়ে বড় এই দলীয় ফোরামের বৈঠক অনুষ্ঠিত হলো গণভবনে। দলীয় ও সরকার প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে এতে হাজির ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সব সদস্য। আওয়ামী লীগ কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসেনি। মানুষের আস্থা বিশ্বাস আমাদের উপর আছে, সেটাকে ধরে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে দেশের এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। দলের 22তম জাতীয় সম্মেলন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ আসন্ন দিবস কেন্দ্রিক সিদ্ধান্তগুলো যেহেতু এই ফোরামেই নির্ধারিত হয়, তাই সভার শুরুতেই সার্বিক বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি। কার্যকরী কমিটি ও সকল সদস্যকে আমরা বলবো যে আপনারা আপনাদেরও নিজ এলাকা তো বটে এবং সংগঠনকেও
এবং ভবিষ্যৎ যারা সংগঠনের নেতৃত্ব দিতে যাবে তাদেরকেও কিন্তু সেইভাবেই তৈরি করতে হবে। বিরোধী শক্তিগুলোর সরকার পতনের চক্রান্ত আওয়ামী লীগের কোন অপরাধে, সেই প্রশ্নও তোলেন শেখ হাসিনা। গণতন্ত্র দিতেও পারে না, গণতন্ত্র চর্চাও করতে পারে না, গণতন্ত্র বোঝেও না, কারণ তারা তো মানুষ খুন করতে পারে। তাদের যে কুকর্মগুলি সেগুলি যদি মানুষের সামনে আবার তুলে ধরা দরকার আমি মনে করি, তো মানুষকে আবার স্মরণ করে দেওয়া উচিত। কিছু আছে দলটল করার চেষ্টা করছে, নানা কথা বলছে, রোজই সরকার উৎখাত করার চেষ্টা করছে। তাকে এখানে আমরা একটা প্রশ্ন, যারা যে এই সরকারকে উৎখাত করতে চায় আমাদের অপরাধটা কি, সেটা আমি জিজ্ঞেস করি, অপরাধটা কি, কোথায় আমরা ব্যর্থ হয়েছি? তারা শুধু ব্যর্থই দেখে। জাতীয় নির্বাচনে নেতৃত্ব সংকটে থাকা বিএনপির সঙ্গে অনেকেই সুর মেলাচ্ছেন, জানান আওয়ামী লীগ প্রধান। একটা দলের তো নেতৃত্ব থাকতে হয়, তাদের নেতৃত্ব কোথায়? দুইটাই সাজাপ্রাপ্ত। এই নেতৃত্ব নিয়ে বিএনপি আর বিএনপির সাথে আবার গাঁটছড়া বাচ্চা দেখলাম, ডান বা মতি বা অমক সমক, মানে বুদ্ধিজীবী জ্ঞানী গুণী অনেকেই সংযুক্ত হচ্ছে। তো এই জ্ঞানী গুণী দিয়ে আমি বলছি তারা করুক, ভালো কথা, একটা অল্টারনেটিভ থাকা উচিত। ভালো যদি ভাবে তারা সুসংগঠিত হতে পারে, আমাদের কোনো আপত্তি নাই। বিদেশি প্রভুদের ইঙ্গিতে সরকার পরিবর্তনের মতো পরিস্থিতিতে বাংলাদেশ নেই, হুঁশিয়ার করেন বঙ্গবন্ধু কন্যা। তাদের আকাঙ্ক্ষা বিদেশের থেকে কেউ এসে কোলে করে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। অতীতে এরকম ঘটনা ঘটেছে, তবে এখনকার বাংলাদেশ আর সেটা না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আগামী ডিসেম্বরে নির্ধারিত সময় হবে আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন, আর তার আগে মেয়াদোত্তীর্ণ সব ইউনিটের পাশাপাশি সহযোগী সংগঠনগুলোর সম্মেলন করার নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে শনিবার রাতে এ কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় নির্বাচন সামনে রেখে বিরোধী দলগুলো স্বাধীনভাবে কর্মসূচি পালন করতে পারবে বলেও জানান তিনি। কোভিড মহামারীর কারণে প্রায় ২.৫ বছর পর সব সদস্যকে নিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক। শনিবার বিকেল ৫:৩০টায় সভা শুরুর কথা থাকলেও বিকেল ৫টার মধ্যেই গণভবনে প্রবেশ করেন কমিটির সদস্যরা। ৫ ঘন্টার বেশি সময় ধরে চলা বৈঠকে প্রাধান্য পায় আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দলের কেন্দ্রীয় সম্মেলন সামনে রেখে সার্বিক প্রস্তুতি, তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করা, বিরোধ মেটানো ও শৃঙ্খলা ফেরানোর মতো নানা বিষয়। বৈঠক শেষে রাত ১১টায় দলের সাধারণ সম্পাদক সাংবাদিকদের জানান, আগামী ডিসেম্বরেই হচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন, আর তার আগেই শেষ করতে হবে মেয়াদ উত্তীর্ণ সব কমিটির সম্মেলন। একই নির্দেশনা সহযোগী সংগঠনগুলোর ক্ষেত্রেও। ঘোষণাপত্র, গঠনতন্ত্র, নির্বাচন ইশতেহার এগুলো তৈরি করার জন্য তিনি এখন থেকেই সবাইকে নির্দেশ দিয়েছেন। সহযোগী হোক, আমাদের পার্টি মূল পার্টি হোক, মেয়াদ উত্তীর্ণ সব সম্মেলন জাতীয় সম্মেলনের আগে শেষ করতে হবে। শৃঙ্খলার যেখানে যেখানে ঘাটতি আছে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে বিভাগীয় নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হচ্ছে, এবং যেটা তারা করতে অসমর্থ হয় সেটা নেত্রী পর্যায়ে আসবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিরোধী দলগুলোর কর্মসূচিতে কোনো ধরনের বাধা দেওয়া হবে না বলেও জানান ওবায়দুল কাদের। তাদের মিছিল, মিটিং, সমাবেশ তারা স্বাধীনভাবে করুক, আমাদের তরফ থেকে কোনো প্রকার বাধা সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। আমরা গণতান্ত্রিক রাজনীতি বিশ্বাস করি, নির্বাচনের জন্য আমরা প্রস্তুত হচ্ছি। বিরোধী দলও যারা যারা নির্বাচন করবে তাদের স্বাগত। জাতীয় নির্বাচন সামনে রেখে এখন থেকে নিয়মিত দলের কার্যনির্বাহী সভা হবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। গুলিস্তান, মতিঝিল, পুরান ঢাকা সহ আশপাশের এলাকায় ফুটপাতের হকারদের কাছ থেকে নিয়মিত চাঁদা তোলেন ২০০-র বেশি লাইনম্যান। প্রত্যেক এলাকার লাইনম্যানদের কাছে একজন করে সর্দার আছে। চাঁদার টাকার ভাগ চলে যায় স্থানীয় রাজনীতিক ও প্রশাসনের পকেটে। এ অবস্থায় ফুটপাত থেকে রাজস্ব আদায়ের পরামর্শ বিশেষজ্ঞদের। ওমর ফারুকের ক্যামেরায় বুলবুল রেজার রিপোর্ট। গুলিস্তান গোলাপসার বাজারের ঠিক পূর্ব পাশে বঙ্গবন্ধু এভিনিউর এই সড়কটি এখন আর চেনার উপায় নেই। একসময় যানবাহন চলাচল করত সড়কটি দিয়ে, এখন হকারদের দখলে পাকাপোক্তভাবে। হকাররা অবশ্য নির্দিষ্ট চাঁদার বিনিময়েই বন্দোবস্ত করেছেন।
এক টুকরি ফল নিয়ে বসেছেন যে হকার, তাকেও গুনতে হয় 300 থেকে 400 টাকা, আর অন্যান্য হকারদের চাঁদার হার গড়ে 200 থেকে 1500 টাকা। তবে এ বিষয়ে মুখ খুলতে রাজি নন কেউ। হিসাব করে লাভ নাই, পেটের হিসাবই তো লাভ নাই। সবার টাকা দেয়, সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে হঠাৎ তৎপর হয়ে উঠল পুলিশ। রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হকারদের। রাজধানীর সূত্রাপুর এলাকায় ফুটপাত কেন্দ্রিক ব্যাপক চাঁদাবাজি হয়, এমন তথ্যের সত্যতা যাচাই করতে লক্ষ্মীবাজারের সময় সংবাদ। জানা গেল এখানে লাইনম্যানদের গুরু মোহাম্মদ ফিরোজ। সময় সংবাদের উপস্থিতি ফিরোজকে জানিয়ে মুহূর্তেই এলাকা থেকে সটকে পড়েন এই ব্যক্তি। তো ফিরোজ সাহেব ফোন দিল মাত্র। কোন ফিরোজ? যে চাঁদা উঠায় লাইনম্যান। কে চাঁদা উঠায়? ফিরোজ কি মহাজন? আমার দোকানে মহাজন। তাই সময় সংবাদের অনুসন্ধানে শুধু লক্ষ্মীবাজার এলাকাতে পাওয়া গেল অন্তত 15 জন লাইনম্যানের একটি তালিকা। তাদের কয়েকজনকে পাওয়া গেল স্পটেই। এই 4 জনও লাইনম্যান। 1 নাম্বার চাঁদাবাদ এই পুরান ঢাকার মধ্যে মোহাম্মদ ফিরোজ। এক একজন দিয়ে নির্ধারিতভাবে এক এক জায়গার ফুটের এক এক জায়গা লাইনগুলোকে নিয়ন্ত্রণ করে। হকাররা বলছেন প্রতিদিন 4 থেকে 5 জনকে চাঁদা দিতে হয়। কথা কইতে গেলেই মার খেলা করে বললাম না, লাইনম্যান নেয়, তারপরে আরো 3 জন নেয়। 3 জন 100 টাকা, 50 টাকা, 50 টাকা। লাইনম্যানের কাছে কয় টাকা দিতে হয়? এই 150-200। এক শ্রেণীর অসাধু এবং সুবিধাভোগী লোক হকারদের অসহায়ত্বকে পুঁজি করে হাতিয়ে নিচ্ছেন অর্থকড়ি। কোনো রকমের বিনিয়োগ ছাড়াই প্রতিনিয়ত পকেট ভারী হচ্ছে তাদের। বাংলাদেশ হকার্স লীগের সভাপতি বলছেন শুধুমাত্র গুলিস্তানেই ফুটপাত থেকে চাঁদা তোলেন 50 জন। তার হিসেবে মতিঝিল, গুলিস্তান, পুরান ঢাকা সহ আশপাশের এলাকায় অন্তত 200 লাইনম্যান নিয়মিত চাঁদা তোলেন। পল্টন থানা, বঙ্গবন্ধু এভিনিউ সহ এই এলাকাটায় টোটাল নিয়ন্ত্রণ করে দুলাল নামে যখন যে দল ক্ষমতায় আসে ওই দলের সমর্থন নেওয়া এবং বিশেষ করে স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় গুলিস্তান এলাকায় প্রায় 50টা লাইনম্যান আছে। লাইনম্যানের মাধ্যমে চাঁদা তোলার তথ্য পুলিশের কাছে থাকলেও বলছেন চলছে তালিকা তৈরির কাজ। কিছু লোকজন আছে যারা বিভিন্ন পেশার নাম বলে অথবা পলিটিক্যাল পরিচয় দিয়ে থাকে, তারা কিছু লাইনম্যানকে ফিক্সড করে থাকে। সেই লাইনম্যানের মাধ্যমে হয়তো চাঁদাবাজি হয়ে থাকতে পারে। এই ধরনের তথ্য সাংবাদিক থেকে শুরু করে আমাদের গোয়েন্দা রিপোর্টেও আমরা অনেক সময় দেখি। বিশেষজ্ঞরা বলছেন রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে না পারলে সরকারের উচিত এখান থেকে রাজস্ব আদায় করা। হকারদেরকে একটা অ্যানলিস্টেড সিস্টেমে আনবো, একটা নাম্বার দিব যারা ওখানে ব্যবসা করবে, আমার সিটি কর্পোরেশনকে একটা ট্যাক্স দিবে এবং ওই সিটি কর্পোরেশন ওই ট্যাক্সের বা ওই ইনকামের একটা অংশ যে পুলিশ প্রশাসন ওখানে নিয়ন্ত্রিত আছে তাদের জন্যই খরচ করবে। তাহলে সবাই এটার থেকে বেনিফিট পাবে এবং সিস্টেমটা একটা বৈধতার মধ্যে আসবে। তথ্য বলছে দক্ষিণ সিটি কর্পোরেশনভুক্ত এলাকায় হকার আছে প্রায় 2 লাখ। গড়ে একজন হকার 200 টাকা দিলেও প্রতিদিন চাঁদা ওঠে 40 কোটি টাকা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। করোনা মোকাবেলায় বিশ্বে পঞ্চম বাংলাদেশ। জাপানের সংবাদ মাধ্যম নিক্কেই প্রকাশিত করোনা মোকাবেলা সূচকে সাফল্যের এ চিত্র উঠে আসে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন অন্য দেশের তুলনায় গণটিকাদান দ্রুত হওয়ায় অসামান্য সাফল্য এসেছে। গত 2 বছরে করোনা মহামারীর আঘাতে বিপর্যস্ত হয়ে পড়ে বিশ্ব। একের পর এক ভ্যারিয়েন্টে হিমশিম খেয়েছে উন্নত দেশগুলো। অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার নজির রয়েছে খোদ দক্ষিণ এশিয়ায়। অথচ উন্নয়নশীল দেশ হয়েও করোনার ধকল সামাল দিয়ে বিস্ময়কর সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। সম্প্রতি জাপানি সংবাদ মাধ্যম নিক্কেই এপ্রিল মাসে বিশ্বের 121টি দেশের মহামারী মোকাবেলার সূচক প্রকাশ করে। গবেষণা প্রতিবেদনে বিশ্বের অনেক উন্নত দেশকে পেছনে ফেলে নেতৃত্বের দিক থেকে 5ম স্থানে বাংলাদেশ, যেখানে পাকিস্তান 23 এবং ভারত 70 নম্বরে রয়েছে। আর তালিকার প্রথমে কাতার, দ্বিতীয় আরব আমিরাত এবং তৃতীয় ও চতুর্থ দেশ হিসেবে নাম এসেছে কম্বোডিয়া ও রুয়ান্ডার। বিশেষজ্ঞ চিকিৎসকের মতে দেশে গণটিকাদানের হার দ্রুত হওয়ায় বেড়েছে মানুষের হার্ড ইমিউনিটি। এতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার কমেছে। টিকা কেনার জন্য প্রস্তুতি, আগেই টাকা দেওয়া, 12 বছরের উপরে বয়স্ক যারা তাদের মধ্যে হয়তো বা 70-80% মধ্যে টিকা 2 ডোজ টিকা দিতে পেরেছে। অনেক উন্নত দেশ, সেখানে যদি আপনি মৃত্যুর যে হার কিংবা সংখ্যা
দুটোর সাথেই তুলনা করেন, বাংলাদেশ সেদিক থেকে অনেক ভালো অবস্থানে আছে। তাহলে স্কোর ভালো হয়েছে বাংলাদেশের। যদিও পার্শ্ববর্তী দেশে করোনা আবারও বাড়তে থাকায় এখনই স্বস্তিতে না ভাসার আহ্বান জানান রোগতত্ত্ব বিশেষজ্ঞ। যারা একদম কন্ট্রোল করে ফেলছিল ওরা অনেক নিচে চলে গেছে, তাইলে এই জিনিসটা আমরা শেষ হয়ে গেছে এটা বলার কিন্তু সময় হয়নি। দুনিয়ার সব ৮০% লোককে আমরা ভ্যাকসিনেট করেছি। যতদিন পর্যন্ত ওটা না হচ্ছে এভরিবডি ইজ অ্যাট রিস্ক। এই জন্য আমরা জিরো হয়ে যাব না, আমরা সতর্ক থাকবো। করোনা মোকাবেলার মধ্যেও অর্থনৈতিক প্রবৃদ্ধি সমুন্নত রাখায় বাংলাদেশ বিশেষ দক্ষতা দেখিয়েছে বলেও মত বিশেষজ্ঞদের। যতদিন দুনিয়ার তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। ডিও কিংবা এসও ইস্যু না করায় পাইকারি বাজার খাতুনগঞ্জে তেল নেই বললেই চলে। সিন্ডিকেট কারসাজির পাশাপাশি নানা অজুহাতে ২.৫ বছরে প্রতি লিটার সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে ১১৫ টাকা। কারণ হিসেবে ব্যবসায়ীরা আন্তর্জাতিক বুকিং রেট বাড়ার কথা বললেও ক্যাবের অভিযোগ সরকার তেলের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ। আশরাফুল আলম কাম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ২০২০ সালের জানুয়ারিতে চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারি পর্যায়ে সয়াবিন তেল প্রতি লিটারের দাম ছিল মাত্র ৮৫ টাকা। তা ২.৫ বছরের মাথায় এসে সরকার ১৯৮ টাকা দর নির্ধারণ করতে বাধ্য হয়েছে। গত ৫ মাসে লিটারে ৫০ টাকা বাড়তি হিসেবে ভোজ্য তেলের দাম রেকর্ড ছাড়িয়েছে। ডলার বাড়ছে, আপনার বুকিং বাড়ছে প্রায় ৩ গুণ, সেই হিসাবে ৩ গুণ বাড়ানো তেলের বাজার, সেই হিসাবে বাজার বাড়ছে ২ গুণ হচ্ছে একটু বেশি। এদিকে সরকার বৃহস্পতিবার নতুন দর নির্ধারণ করে শুক্রবার থেকে কার্যকরের ঘোষণা দিল। বাজারে তেলের সংকট কাটছে না। খোলা তেল মিল পর্যায়ে দিচ্ছে, কিন্তু বোতলজাত কোনো কোম্পানি আগে থেকে এরা ডিও নেওয়া বন্ধ করে দিচ্ছে। ২০২০ সালের শুরুতে তেলের দাম বাড়ানোর অজুহাত ছিল করোনার প্রভাব। এখন অজুহাত দেখানো হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তবে ক্যাবের অভিযোগ ব্যবসায়ীদের সিন্ডিকেট কারসাজি সরকার নিয়ন্ত্রণ করতে না পারায় ভোজ্য তেলের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে খুব রিসেন্টলি $200 পর্যন্ত কমেছে, কিন্তু যখন আন্তর্জাতিক বাজারে দাম কমেছে তখন আমাদের দেশে ভোজ্য তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ঠেকেছে। বাংলাদেশে বছরে প্রায় ২৫ লাখ মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে, যার পুরোটাই বিদেশ থেকে আমদানি করছে ৬ থেকে ৮টি প্রতিষ্ঠান। মিল থেকে ভোক্তা পর্যায়ে পৌঁছাতে কখনো ডিও কখনো বা এসও নাম দিয়ে অন্তত ৭ থেকে ৮ বার হাত বদল হয়। আর প্রতিবারে বারে তেলের দাম। এখানে কিন্তু তেল বিক্রি হয় না, বিক্রি হয় সামান্য একটি কাগজ। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। নতুন দাম নির্ধারণের পর রাজধানীর বাজারে কাটেনি ভোজ্য তেলের সংকট। হতাশ ক্রেতা বিক্রেতা। ডিলাররা বলছেন রোববার থেকে স্বাভাবিক হতে পারে সরবরাহ পরিস্থিতি। অর্থনীতিবিদরা বলছেন ব্যবসায়ীদের কারসাজি বন্ধ হলে দাম আরও কম হতো। বৃহস্পতিবার সয়াবিন ও পাম অয়েলের নতুন দাম সমন্বয়ের দুদিন পরও বাজারে মিলছে না সয়াবিন তেল। বেশি দামেও তেল না পাওয়ায় হতাশ ভোক্তারা। বাজার কারসাজি ও সরকারের মনিটরিং অভাবকেই দুষছেন তারা। সয়াবিন তেল কিনতে সয়াবিন তেল নাই, বাজারে নাই। ওই ডালের দাম বেশি, চালের দাম বেশি, চিনির দাম বেশি। তো আমরা সাধারণ মানুষ চলবো কেমনি? যেটা আগে রেটের তেল আছে এটা রেট উঠা দিয়া আমার কাছে ১,০০০ টাকা চাইতেছে। আমরা তো সরকারের দিকে তাকিয়ে আছি, সাধারণ জনগণ তো আর রাস্তাঘাটে মারামারি করতে পারবো না। অভিযোগ রয়েছে কারসাজি আড়াল করতেই বাজারে তেল সরবরাহ করছেন না মিলাররা। তবে ডিলাররা বলছেন রোববার ব্যাংক খোলার পর স্বাভাবিক হতে পারে সরবরাহ পরিস্থিতি। কোম্পানিটা তেল দিতেছে না, তারা টাকা নিয়ে রাখছে, এখনো তেল দেয় না। ১০০ কার্টন টাকা নিয়ে রাখছি। কোরবানির আগে হেরা চিন্তা করতেছে প্রতি লিটার তেল ৩০০ টাকা করবে, সেই কারণে খোলা সোয়াবিনগুলো আমাদেরকে দিতেছে না। তারা কি না, যারা ডিলার পর্যায়ের লোক এরা আসলে এই দাম হকলটা জায়গায় জায়গায় এরা আবার সিন্ডিকেট করে এরা রাখছে। বাজার তো এখন রেট বেঁধে দিল, ছুটির বন্ধ, ব্যাংকগুলা বন্ধ। কালকে ব্যাংক খোলা, ডিও হবে, ২-৩ দিনের ভিতরে মাল নতুন রেটে মাল আসবে। আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম ওঠানামা করায় এরই মধ্যে নাবিশ্বাস অবস্থা সব দেশেই। ভারতে প্যাকেটজাত সয়াবিন ও পাম তেলের দাম বাংলাদেশের তুলনায় অনেক বেশি, তবে তেল পাচারের শঙ্কাও রয়েছে। অর্থনীতিবিদরা বলছেন অসাধু ব্যবসায়ীদের মজুতদারি ও সিন্ডিকেট না থাকলে আরও কম দামে তেল কিনতে পারত মানুষ। আশঙ্কা করা হচ্ছে যে বাংলাদেশের বাজারে তেলের দাম আরও বাড়তে পারে যদি ইন্দোনেশিয়া তার রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে। এই অবস্থায় নিষেধাজ্ঞার আগে কিন্তু বাংলাদেশ বেশ কিছু তেল আমদানি করেছিল, বাজার ব্যবস্থাপনা ভালো হতো। তাহলে সেই ক্ষেত্রে এই যে মাঝখানে যে কারসাজি হলো এবং হঠাৎ করে সব জায়গা থেকে তেল উধাও হয়ে গেল, সেটি কিন্তু হতো না এবং কম দামে আরও অন্তত ১ মাস বাজার থেকে আমরা এই যে ভোজ্য তেল সেটি কিনতে পারতাম। বাজারে পাম তেল স্বল্প পরিমাণে সরবরাহ থাকলেও ডিলাররা নির্ধারিত দামের চেয়ে বেশি নিচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।
এদিকে ভোজ্য তেল সংকটের মধ্যেই খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের পক্ষে সাফাই গাইলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি। বললেন, দাম বেড়ে যাওয়ার ইঙ্গিতে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে কারসাজি করেছে। ভ্যাট আদায় নামে রাজস্ব কর্মকর্তাদের হয়রানি বন্ধ সহ 4 দফা দাবি জানিয়ে দোকান মালিক সমিতির সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বাজারে পাওয়া যাচ্ছে না ভোজ্য তেল, দাম বাড়ানোর পরও অনেক দোকান থেকেই উধাও। যদিও বলা হয়েছিল দাম যাই হোক সরবরাহ সংকট হবে না, কিন্তু মিল মালিক আর পাইকারদের পাল্টাপাল্টি দোষারোপের বলি হচ্ছেন সাধারণ ক্রেতা। বাংলাদেশ দোকান মালিক সমিতির সংবাদ সম্মেলনে উঠে আসে সেই প্রশ্নই। অনেক ব্যবসায়ীর কাছেই তেল থাকার পরও কেন বিক্রি বন্ধ করে দেয়া হলো? এর জবাবে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি দায় চাপালেন সরকারের মূল্য নির্ধারণ করে দেওয়ার বিষয়টিতে। ব্যবসায়ীরা ব্যবসা করে লাভের আশা, আমি যখন দেখছি যে এটা 7 দিন পরে 3 দিন পরে দামটা বাড়বে, জোর করে দামটা কমিয়ে রাখা হচ্ছে, তখন ব্যবসায়ীরা সেই সুযোগ, মানে বিশেষ করে খুচরা ব্যবসায়ীরা হয়তোবা কেউ কেউ সেই সুযোগ দিয়েছে। ব্যবসায়ীরা অভিযোগ করেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান এবং ভ্যাট আদায়ের নামে রাজস্ব কর্মকর্তারা তাদের হয়রানি করছে। এ অবস্থা থেকে রেহাই পেতে 4 দফা দাবি তুলে ধরা হয় ব্যবসায়ীদের পক্ষ থেকে। খুচরা ও পাইকারি পর্যায়ে আরোপিত 5% ভ্যাটের স্থলে 2% ভ্যাট উচ্ছে নেওয়ার দাবি। আমরা এটা উচ্ছে নেওয়ার দাবি করছি। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে সামারি ট্রায়ালের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষেত্রে আইন সংশোধনের দাবি। অতি ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভ্যাটের রিটার্ন সাবমিট না করার কারণে দায়েরকৃত মামলা ও জরিমানা প্রত্যাহার করতে হবে। এসএমই ফাউন্ডেশনকে ভেঙে ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের ফাউন্ডেশন তৈরি করতে হবে। ব্যবসায়ীদের দাবি সম্বলিত ব্যানারগুলো 7 জুন পর্যন্ত সারা দেশের ব্যবসা প্রতিষ্ঠানে প্রদর্শন করা হবে। বাজেটে কোনো সিদ্ধান্ত না এলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ইউক্রেনের সামরিক অভিযানের শুরুতে অনেকটাই বিনা বাধায় সীমান্তবর্তী ছোট ছোট গ্রামগুলো দখলে নিয়ে নেয় রাশিয়া। খার্কিভ শহর থেকে কিছুটা দূরে পাহাড়ে ঘেরা মালায়া রগন তারই একটি। সেখানকার সরেজমিন চিত্র তুলে ধরেছেন শোয়েব কবির। ইউক্রেনের সম্মুখ সারির যোদ্ধাদের খাবার ও ওষুধ সরবরাহ করা গাড়িতে করেই রওনা এবার রুশ সীমান্তের কাছে মালায়া রগন রিজিয়নে। খার্কিভ শহর থেকে দূরত্ব 22 কিলোমিটার। রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এলাকাটিতে এখন আর নেই কোনো বসতি। এই গ্রামের ঠিক ওপারেই ফ্রন্ট লাইন, যেখান থেকে ইউক্রেনীয় সৈন্যরা হামলা চালাচ্ছে রাশিয়ান সৈন্যদের উপর। আর ঠিক এসব ঘটনাগুলোর বিবরণ দিতে আমরা এখন এসেছি এই ছোট গ্রামে। এখানকার সংসদ সদস্য আমাদেরকে পুরো ঘটনাটা বলছেন যে কিভাবে হামলা হচ্ছেন এবং তার সৈন্যরা কিভাবে রাশিয়ান সৈন্যদেরকে প্রতিহত করছেন এবং তার এই গ্রামটি কিভাবে রাশিয়ান সৈন্যদের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। পরপর 4 বার ক্ষেপণাস্ত্র হামলা হয় খার্কিভের জনপ্রতিনিধি বেসেস্লাভ আনাতোলিভিচের বাড়িতে। গুলির আঘাতে তার ব্যবহার করা গাড়িটিও ঝাঁঝরা হয়ে যায়। এই দিক দিয়ে রাশিয়ার সেনারা সামরিক সরঞ্জাম নিয়ে অগ্রসর হয়েছিল। 1000-এর বেশি সেনা ছিল সেই ইউনিটে। তখন অবশ্য আমাদের ইউক্রেনীয় সেনারা এদিকে ছিলেন না, তাই প্রতিরোধ ছাড়াই এই গ্রামে তারা ধ্বংসযজ্ঞ চালায়। বাড়ির ভেতরের ট্যাঙ্কগুলোতেও হামলা চালানো হয়। আমার বাড়ি, গাড়ির আর কিছুই অবশিষ্ট নেই। এরপর আমাদের নিয়ে যান তার গাড়ির ওয়ার্কশপে, সেখানেও বোমা হামলার চিহ্ন। মালায়া রগন এলাকায় বর্তমানে শক্ত ঘাঁটি গড়েছে ইউক্রেনীয় সেনারা। সাময়িক স্বস্তি মিললেও নিজেদের বাসভূমে এখনো ফেরেননি বাসিন্দারা। খার্কিভের ছোট্ট এই শহরটি রাশিয়ার যে সীমান্ত সেখান থেকে খুবই কাছে, আর তাই বেশ কয়েকবার বোমা হামলার শিকার হতে হয়। তবে বোমা হামলার আগে এখানকার যারা ছিলেন তারা নিরাপদে অন্য স্থানে চলে গিয়েছিলেন, তাই রক্ষা হয়েছিল তাদের। শোয়েব কবির, সময় সংবাদ, খার্কিভ, ইউক্রেন। কাচের শোকেসের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। মাশরাফির পরিবার সূত্রে জানা যায়, বাসার শোকেসের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎই কাচ ভেঙে যায়। এতে মারাত্মকভাবে পায়ে আঘাত পান ম্যাশ। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে ক্ষতস্থানে 27টি সেলাই দিতে হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল থাকলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন দেশের সফলতম অধিনায়ক। আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেট নিয়মিত খেলে যাচ্ছেন মাশরাফি। কবে নাগাদ তিনি পুরোপুরি সুস্থ হবেন তা এখনও নিশ্চিত করেনি চিকিৎসক।
আবারও ফিরতি ঈদ যাত্রার খবর। ঈদের ছুটি শেষে সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। ভোর থেকে ঘাট এলাকায় দেখা যায় উপচে পড়া ভিড়। এই মুহূর্তে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল এবং রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি প্রথমে যাচ্ছি উজ্জ্বলের কাছে। কর্মস্থলে ফেরা মানুষের ভিড় কিন্তু এখন অব্যাহত রয়েছে এবং আজকে শেষ মানে পুরো দমে কর্মস্থলে যোগদান করবার জন্য কিন্তু লোকজন ভোর থেকেই পদ্মা পাড়ি দিচ্ছে। এখানকার যে লঞ্চগুলো আছে একেবারে টইটুম্বুরভাবে কিন্তু ঘাটে ভিড়ছে এবং এই লঞ্চগুলো ভিড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখছি পুরো ঘাট একেবারে ভরে যাচ্ছে এবং এখান থেকে যে লঞ্চগুলো আছে আপনারা দেখছেন যে একেবারে খালি লঞ্চ এসে ভিড়ছে যাত্রী নেবার জন্যে এবং এই দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার যে শিমুলিয়া ঘাট সেখানে কিন্তু 85টি লঞ্চ যাত্রী পারাপার করছে। এছাড়াও 155টি স্পিড বোট রয়েছে, সেগুলো তো আমরা লক্ষ্য করছি যে ভোর থেকে একেবারে ভর্তি হয়ে আসছে এবং এই যে লঞ্চগুলোর পাশাপাশি এই এখানকার যে ফেরিগুলো রয়েছে 10টি ফেরির মধ্যে কিন্তু রাতের বেলা 7টি ফেরি চলাচল করেছে এবং বাকি 3টি ফেরি সকাল থেকে কিন্তু আবার শুরু করেছে। এই 10টি ফেরি দিয়ে কিন্তু শিমুলিয়া প্রান্তে যে যাত্রীরা এসছে সেটির মাদারীপুরের যেই বাংলাবাজার ঘাট রয়েছে সেই বাংলাবাজার ঘাট থেকে প্রচুর যাত্রী উঠছে। একই সঙ্গে কিন্তু শরীয়তপুরের মাঝিরকান্দি ঘাট থেকেও যাত্রী আসছে এবং সে কারণে কিন্তু দক্ষিণাঞ্চলের যে প্রবেশদ্বার শিমুলিয়া ঘাট সেই ঘাটে এসেই রাজধানীতে দ্রুত পৌঁছে যেতে পারছে যাত্রীরা। সে কারণে কিন্তু ভোগান্তি কম এবং বেশিরভাগ যাত্রী কিন্তু জ্ঞাতকালের মধ্যে চলে গেছে এবং আজকে যারা গেলগার পর্যন্ত পৌঁছাতে পারেনি তারাই কিন্তু যাবার চেষ্টা করছে এবং ঈদের পরে যে পুরোদমে আজকে থেকে অফিস শুরু হচ্ছে সেই অফিস দৌড়বার জন্যই কিন্তু তাদের এত তাড়াহুড়া এবং তারা অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে ঈদে তারা বাড়িতে আনন্দ উৎসব করেছেন, পরিবার পরিজনের সঙ্গে ঈদ কাটিয়েছেন, এখন তারা কর্মস্থলে ফিরছেন। কিন্তু এই কর্মস্থলে ফেরার যাত্রা কিন্তু তাদের কাছে তেমন বিড়ম্বনা নয়। তারা বলছেন যে বিড়ম্বনাহীনভাবে তারা কর্মস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন এবং এখানে যখন এই লঞ্চ বা ফেরি বা স্পিড বোট আসছে তখনই কিন্তু ভিড় থাকলেও কিন্তু মুহূর্তের মধ্যে সেই ভিড় শেষ হয়ে যাচ্ছে, কারণ ঘাটের ব্যবস্থাপনা ভালো থাকবার কারণে কিন্তু দ্রুত তারা যানজটহীনভাবে জটলাহীনভাবে রাজধানীতে পৌঁছাতে পারছে এবং এখানকার যে পুরো ঘাটগুলো রয়েছে 4টি ফেরিঘাট, একটি লঞ্চ ঘাট এবং একটি স্পিড বোট ঘাট, এই 5টি ঘাটেই কিন্তু আমরা লক্ষ্য করছি যে ব্যবস্থাপনার মধ্যে পরিবর্তন এসছে যাতে কর্মস্থলে ফেরা মানুষ তারা সঠিকভাবে পৌঁছাতে পারে এবং এখানকার যাত্রীরা অভিযোগ করেছেন এইখান থেকে যে ঢাকাগামী বাসগুলো আছে এবং এখানকার সিএনজি স্কুটার আছে এগুলোতে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এখানে যে 70 টাকার নন এসি ভাড়া সেটি কিন্তু 100 টাকা 120 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। একই সঙ্গে কিন্তু এখানে যে শীততাপ নিয়ন্ত্রিত বাস রয়েছে সেগুলোর ভাড়া কিন্তু 150 টাকার স্থলে 200 টাকা নেওয়া হচ্ছে এবং এই মুন্সিগঞ্জে বিভিন্ন স্থানে যে অটো সিএনজি অটো রিক্সা চলছে সেগুলো ভাড়া অতিরিক্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এরকম পরিস্থিতিতে কিন্তু অনেকটা বিড়ম্বনাহীন আনন্দমুখর পরিবেশে ঈদ শেষে যাত্রীরা কর্মস্থলে ফিরছে। তো মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে এই ছিল আমার কাছে সবশেষ। আমরা চলে যাব দৌলতদিয়া ঘাটে, সেখানে আছেন সহকর্মী ইউসুফ আলী। ধন্যবাদ উজ্জ্বল। এই যে ঈদ শেষে মানুষের যে কর্মমুখী হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু ফেরি সংকট, দীর্ঘ যানজট, এই যে মানুষের যে দুর্ভোগ দুর্দশা সবই কিন্তু এই দৌলতদিয়া ঘাটের চিত্র দেখলেই বোঝা যাচ্ছে এটা। আর যারা এই দৌলতদিয়া ঘাট থেকে এখন পর্যন্ত কিন্তু 11 কিলোমিটার পর্যন্ত এই ঢাকা খুলনা মহাসড়কের এই দীর্ঘ তীব্র যানজটে মানুষ কিন্তু নাকাল হয়ে রয়েছে।
যদি এটা আমি প্রত্যেকটা যাদের সাথে কথা বলেছি সেইটা যাত্রীরা কিন্তু আমাকে জানিয়েছে আজকে তাদের কর্মদিবস এবং 9টার মধ্যে তাদের কর্মে যদি যোগ না দিতে পারে তারা কিন্তু অনেকেই কান্না তাদের চলে আসছে, তারা কিন্তু চাকরি হারানোর ভয়ও তারা করছে। অর্থাৎ তারা একদম রাত থেকে শুরু করে অর্থাৎ কালকে সকাল গতকালটা কিন্তু সন্ধ্যাতে এবং বিকালে তারা এসেছে যারা এখন পার হচ্ছে। অর্থাৎ এই যে 12 ঘন্টা 14 ঘন্টা ঘাট এলাকা এবং যানবাহনের ভিতরে আটকে থাকার যে কষ্টটুকু সে কষ্টটুকু কিন্তু না দেখলে এবং দৃশ্যমান না হলে কিন্তু বোঝানো সম্ভব নয়। সেই ক্ষেত্রে কিন্তু এই যে দৌলতদিয়া ঘাটের যে 15 কিলোমিটার বা 11 কিলোমিটার মতো যানজট রয়েছে আর এটা এখানকার যারা সংশ্লিষ্ট বলছে তারা 15 কিলোমিটার দাবি করলেও কিন্তু আমরা সেটা সবার সাথে কথা বলে যেটা নির্ধারণ করেছি 11 কিলোমিটার পর্যন্ত এখন যানজট রয়েছে। একটা ঘাটকে কেন্দ্র করে যদি 11 কিলোমিটার যানজট হয় এবং কি 12 থেকে 14 ঘন্টা যদি একটা ঘাটেই বসে থাকতে হয় তাহলে কিন্তু এই সকালের যে পয় নিষ্কাশন যে সুবিধা সহ সব কিছুতে কিন্তু তারা কষ্ট করছে। সবচাইতে বেশি এই কষ্ট হচ্ছে এখানকার নারী এবং শিশুদের। যদি বলি এটা ঘাটকে কেন্দ্র করে যে এই যে বড় একটা চাপ হবে এটা সেই ক্ষেত্রে চিন্তা করে যে প্রশাসনের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়ার কথা ছিল সেই ব্যবস্থা কিন্তু একদম নড়বড়ে অবস্থা সৃষ্টি হয়েছে, অর্থাৎ ভেঙে পড়েছে। প্রশাসনের লোকজন কিন্তু ঈদের আগে আমরা পাটুরিয়া ঘাটের যে অবস্থাটা দেখেছি মানিকগঞ্জের প্রশাসনের দিকে থেকে যেটা প্রশাসনিক ব্যবস্থা গাড়িকে শৃঙ্খলিত রাখার একটা ব্যবস্থাটা কি কিন্তু দৌলতদিয়া ঘাটে কিন্তু সেই শৃঙ্খলতা না থাকায় কিন্তু এই অবস্থার সৃষ্টি হয়েছে। এখানে যে যানবাহনগুলো আসছে সব যানবাহনগুলো কিন্তু যদি তারা সারিবদ্ধ করে এবং শৃঙ্খলার মধ্যে পার করতো তাহলে কিন্তু এই অবস্থা হতো না বলে এখানকার যারা যাত্রী এবং যানবাহনের শ্রমিক এবং সংশ্লিষ্টরা মনে করছে। তবে আমি এখানে যে শুধু যাত্রীবাহী এবং ঈদের ঘরমুখ মানুষের দুর্ভোগ রয়েছে তা কিন্তু নয়। ঢাকার যে সবজি এবং কি কাঁচামালবাহী যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকগুলোর অবস্থাও কিন্তু খুব কঠিন অবস্থা ধারণ করেছে। অর্থাৎ তারা কিন্তু অনেক আমি দেখেছি যে ট্রাকের যে পণ্যবাহী ট্রাকের যে কাঁচামাল রয়েছে তার কিন্তু কমপক্ষে 20% কাঁচামালটা নষ্ট হয়ে গিয়েছে। যা নষ্ট হওয়ার কষ্টটুকু ব্যবসায়ীরা কিন্তু এখানে কান্না করছে। তারা বলছে যে এই যে ব্যবসা তারা করে দীর্ঘ সময় তারা কিন্তু ঘাটে আটকে থাকার কারণে তারা কিন্তু এই যে ভোগান্তির শিকার হচ্ছে। অর্থাৎ এক সময় তারা একটা ব্যবসা হলে এখন যেটা কাঁচামাল এটা তারা লসের সম্মুখীন হচ্ছে এটার ভর্তুকি কে দিবে যদি বলি আমি তো তারা কিন্তু এখানে কমপক্ষে 15-20 ঘন্টা ধরে অপেক্ষা করছে। অর্থাৎ এই যে ঘাটে যারা কর্তৃপক্ষ রয়েছে এটা দৌলতদিয়া প্রান্তে অর্থাৎ রাজবাড়ী পয়েন্টের তারা যে এটা আসলে এই যে যানবাহন এবং যাত্রীকে যে বাছাই করে অর্থাৎ নির্দিষ্ট দিকে দিয়ে তারা যে কাজ করবে এইটা কিন্তু করা হয়নি। অর্থাৎ একটা যে কাঁচামাল বহনকারী যে পণ্যবাহী যে ট্রাকগুলোকে বাছাই করে অগ্রাধিকার সূত্রে পার করবে এবং ওদিকে যে যানবাহন রয়েছে তার মধ্যে যে যারা খুব গুরুত্বপূর্ণ জরুরি ভিত্তিতে পার করা হবে তাদের কিন্তু লক্ষ্য করা হচ্ছে না। অর্থাৎ দৌলতদিয়া ঘাটের প্রশাসনিক ব্যবস্থা নড়বড়ে থাকার কারণে এখানে কিন্তু সেই রকম পুলিশি ব্যবস্থাও জোরদার নেই এবং মানুষের ভোগান্তি কিন্তু চরম আকার ধারণ করেছে। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে মোট 21টি ফেরি এবং 33টি লঞ্চ চলাচল করছে, তা আজকের জন্য কিন্তু খুবই অপুতুল হয়ে দাঁড়িয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। সরাসরি যুক্ত ছিলাম দৌলতদিয়া ঘাট থেকে এবং এর আগে যুক্ত ছিলাম মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে। ঈদের ছুটিতে ভ্রমণ পিপাসুদের ঢল নামে পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে। পাহাড় আর মেঘের অপার সৌন্দর্য উপভোগে ছুটে যান দর্শনার্থীরা। ছোটন বিশ্বাসের ছবি ও জিতেন বড়ুয়ার তথ্য নিয়ে রিপোর্ট। পাহাড় আর মেঘের অপরূপ মিতালি, রাঙামাটির ছাদ সাজেক ভ্যালি। নয়নাভিরাম এমন দৃশ্য মুগ্ধ করে ভ্রমণ পিপাসুদের। ঈদের ছুটিতে অবকাশ যাপনে পর্যটকরা ছুটে এসেছেন এখানে। যেদিকে তাকায় পাহাড়, সবুজ অরণ্য, শুধু ছোট বড় সব রকম পাহাড় আর ছোট ছোট যে জুম ঘরগুলি আছে সেগুলো তো মুগ্ধ হয়ে দেখার মতো। ভালো লাগছে, অন্যরকম, এরকম আগে কখনো সাজে দেওয়া হয় নাই। কানায় কানায় পূর্ণ থাকে সাজেকের প্রতিটি কটেজ, হোটেল ও রিসোর্টগুলো। তাই পর্যটকদের চাপ সামলাতে বেগ পেতে হচ্ছে হোটেল মালিকদের। ঈদের পরপরই মোটামুটি সাজেক আবার তার
চিরসবুজ সেই সাজেকের চেরা রূপ ফিরে পেয়েছে। অনেক লোক আসতেছে আর আমাদের লোকগুলোকে যতদূর পারি সেবা দিতে চেষ্টা করতেছি। সমতল ভূমি থেকে প্রায় 2000 ফুট উঁচুতে অবস্থিত সাজেকে রয়েছে লুসাই, পাংখোয়া, চাকমা সহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। সময় সংবাদ, খাগড়াছড়ি। শেরপুরে কবর থেকে চুরি হয়ে যাচ্ছে মৃত ব্যক্তির লাশ, এতে আতঙ্কে আছেন স্বজন ও এলাকাবাসী। 3 মাসে বিভিন্ন কবরস্থান থেকে অর্ধশতাধিক কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। চিকিৎসা বিজ্ঞানে সরকারিভাবে বেওয়ারিশ লাশের কঙ্কাল সরবরাহ করে চুরি ঠেকানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। পুলিশ বলছে চক্রটিকে ধরতে চেষ্টা চলছে। শেরপুর থেকে শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর ছবি নিয়ে রিপোর্ট। মৃত্যুর পর স্বজনদের মরদেহটি কবরে থাকবে এই প্রত্যাশা সবারই, কিন্তু সম্প্রতি শেরপুরের বিভিন্ন কবরস্থান থেকে কবর খুঁড়ে গলিত বা অর্ধগলিত লাশ চুরি হচ্ছে প্রায়ই। গেল 3 মাসে শেরপুরে বিভিন্ন কবরস্থান থেকে অর্ধশতাধিক কঙ্কাল চুরি হলেও অজানা কারণে প্রশাসন নীরব বলে অভিযোগ স্বজনদের। এতে মৃত ব্যক্তির স্বজনরা আতঙ্কে, কখন চুরি হয়ে যায় লাশ। আমার এক ভাই নিয়ে গেছে গা, আমার এক চাচার লাশ নিয়ে গেছে গা, এই দাদির কবর ডাকামসাইত হয়ে গেছে। লাশ দাফনের পরে আমরা এখানে বসে থাকা লাগে, আমরা তাহলে দুলে মরেও না শান্তি পাই, তাহলে আমাদের কি উপায়? সদর উপজেলার রৌহা গ্রামের কবরস্থান থেকে কয়েকদিনের ব্যবধানে 3 বার কঙ্কাল চুরি হওয়ায় মরদেহ দাফনে আতঙ্ক এবং অনীহাও দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। তাদের আইনের মাধ্যমে এনে উচিত শিক্ষা এবং আইনের মাধ্যমে এনে তাদের শাস্তির ব্যবস্থা যেন করে। প্রতি বছর চিকিৎসা বিজ্ঞানে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় কঙ্কাল বেওয়ারিশ লাশের মাধ্যমে সরকারিভাবে চাহিদা মেটাতে পারলে কঙ্কাল চুরি কমে যাবে বলে ধারণা এই চিকিৎসকের। মেডিকেল স্টুডেন্টরা যদি কঙ্কাল না কিনে তাহলে বাইরের লোকজন আপনার কঙ্কাল চুরি করে কোথায় বিক্রি করবে? যদি সেই সরবরাহটা গভর্নমেন্ট থেকে করা যায় বা প্রশাসন থেকে করা যায় তাহলে অবশ্যই আলটিমেটলি চুরি বন্ধ হয়ে যাবে। কঙ্কাল চুরির সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার কথা জানালেন জেলা পুলিশের কর্মকর্তা। যেহেতু এখন নতুন করে এটার একটা অবতারণা হয়েছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই সিন্ডিকেটকে আমরা হাইড আউট করব। কঙ্কাল চুরির ঘটনায় শেরপুর সদর থানায় দায়সারাভাবে একটি ডায়েরি করা হলেও ধরাছোঁয়ার বাইরে চোর চক্রটি। সময় সংবাদ, শেরপুর। মাদারীপুরে সদর সাব রেজিস্ট্রার অফিসে ঘুষ ছাড়া দলিল হয় না। দলিল লেখক ও কর্মকর্তা কর্মচারীদের সিন্ডিকেটের কারণে বাড়তি অর্থ গুনতে হচ্ছে সেবা গ্রহীতাদের। বছরের পর বছর এই অবস্থা চললেও প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ ভুক্তভোগী ও সচেতন নাগরিক সমাজের। তবে এর সঙ্গে জড়িতরা বিষয়টি অস্বীকার করলেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা রেজিস্ট্রার সঞ্জয় কর্মকার। অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। মাদারীপুর শহরের 0 পয়েন্ট এলাকায় জেলা রেজিস্ট্রার অফিসের নিচতলায় সদর সাব রেজিস্ট্রার অফিস, তার পূর্ব পাশে টিনশেড ঘরে চলে দলিল লেখক সমিতির কার্যক্রম। সদর সাব রেজিস্ট্রার অফিসে সেবা নিতে আসাদের সরকারি নির্ধারিত ফির চেয়ে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। দলিল লেখক, মুহুরি, কর্মকর্তা সহ পদে পদে হাজার হাজার টাকা ঘুষ দিতে হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। বছরের পর বছর সিন্ডিকেট করে এই অবস্থা চললেও প্রতিকার মিলছে না। অনেক সময় বেশি দাবি করে, মুহুরিরা দাবি করে, স্টাফ দাবি করে। এই অফিসটা দুর্নীতিমুক্ত থাকে এবং জনগণের সহায়ক অফিস হয়। মানুষ যে হয়রানির শিকার হচ্ছে তারা এর প্রতিকার চায়। মূলত এর প্রতিকার কি হতে পারে? প্রতিকার তো ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদেরকে বিষয়টা যে জানে না তা না, তাদেরকে জানানো এবং তাদের একটা মানে সুনির্দিষ্ট পদক্ষেপ এখানে গ্রহণ করা প্রয়োজন। তবে বিষয়টি অস্বীকার করেছেন দলিল লেখক সমিতির নেতা ও সদর সাব রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা। অফিসের রেজিস্ট্রিকে দেওয়ার পরে আমাদের হয়তো একটা দলিল 5 লাখ টাকা, 2 লাখ, আমাদের দেখা যায় 2000 টাকা দিয়ে আছে, 1000 টাকা দিয়ে আছে, এই পর্যায়ে আমাদের চলতে হয়। আমাদের কাছে কেউ অভিযোগ দেয় যে এরকম করছে, তাহলে হয়তো আমরা ব্যবস্থা নিব, তদন্ত করবো। আমাদের কাছে এই পর্যন্ত কেউ অভিযোগ দেয় না। মানুষের হয়রানির কথা স্বীকার করে জেলা রেজিস্ট্রার জানান, অনলাইন রেজিস্ট্রেশন সেবা চালু হলেই কমে যাবে ভোগান্তি। অনলাইনে সাবমিট করবে, দলিল এস্টিমেশন আসবে না, সেটা এটা চালু না হন তো আমার হয় একটু এই সমস্যাটা আমার সহজে উত্তর আমার হবো না। আসলে একটি পৌরসভা ও 15টি ইউনিয়নের সবকটি মৌজার সদর সাব রেজিস্ট্রার অফিসে দলিল রেজিস্ট্রি হয়। এখানে প্রতি মাসে গড়ে 700 দলিল লেখা হয়। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। কক্সবাজারে দ্রুত গতিতে এগিয়ে চলছে জলবায়ু উদ্বাস্তু ও ভূমিহীনদের পুনর্বাসনের জন্য 119টি 5তলা ভবন নির্মাণের কাজ। কাজের অগ্রগতি ঘুরে দেখে সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ জানান, আগামী বছরের জুনে প্রকল্পের কাজ শেষ হবে। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল।
বাঁকখালী নদী। এই নদীর একপাশে নির্মিত হচ্ছে জলবায়ু উদ্বাস্তুদের জন্য স্থায়ী নতুন ঠিকানা। গেল 4 মাস আগে শুরু হয় 119টি ভবন নির্মাণের প্রাথমিক কাজ। সময়ের সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে এগিয়ে চলছে খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ কাজ। কিছু প্রতিকূলতা থাকলেও নির্ধারিত সময়ের আগে কাজ শেষ করার লক্ষ্য নির্মাণাধীন প্রতিষ্ঠানগুলোর। একটাতে ফাউন্ডেশন কাস্টিং কমপ্লিট, আরেকটা হচ্ছে আপনার ফাউন্ডেশন কমপ্লিট করে ওই ছাদের কাস্টিং কমপ্লিট পর্যায়ে। এদিকে শনিবার দুপুরে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শন করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। আমি তাদের নির্দেশনা দিয়েছি এবং আমি অত্যন্ত আশাবাদী আমরা এটা সময়ের ভিতর শেষ করতে পারবো এবং কাজের মানও যথেষ্ট ভালো হবে। আর আশ্রয়ণ প্রকল্পে জীবিকা নির্বাহের ব্যবস্থা সহ শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, খেলার মাঠ নির্মিত হওয়ায় দারুণ খুশি জলবায়ু উদ্বাস্তুরা। আমরা আগে খুবই খারাপ অবস্থায় ছিলাম, যেমন আমরা ওই সাগরের খানেতে ছিলাম। কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণের কারণে জলবায়ু উদ্বাস্তুদের জন্য প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 1333 কোটি 62 লাখ টাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। হাওরবাসী বছরের একমাত্র ফসল বোরো ধান রোপণ থেকে ঘরে তোলা পর্যন্ত নানা দুশ্চিন্তায় দিন কাটান। পৌষে হাওর থেকে পানি সরে যাওয়ার দিন গুনতে থাকে। ভাগ্য অনুকূলে থাকলে যথাসময়ে পানি সরে যায়। ধান রোপণের পর 140 দিন অপেক্ষার আগেই চৈত্রে আকস্মিক পাহাড়ি ঢলে বৈশাখে ধান কাটার উৎসব বিলীন হয়ে যায়। সবকিছু বিবেচনায় এনে 90 থেকে 100 দিনে যাতে এই ধান ঘরে তোলা যায় সেই উদ্ভাবনে মনোযোগ দিয়েছেন বিজ্ঞানীরা। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। কৃষকের কপাল পোড়ার দৃশ্য নতুন নয়। বছরের পর বছর হাওর পাড়ের মানুষেরা বিস্তীর্ণ এলাকায় বোরো ধান লাগিয়ে আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন কাটায়। 2017 সালে সুনামগঞ্জের হাওরের 1,62,000 হেক্টর জমির ধান নষ্ট হয়ে যাওয়ার পর আতঙ্ক স্থায়ী রূপ নেয়। এবারের পাহাড়ি ঢলে আবার স্বপ্নভঙ্গ হয় অনেক কৃষকের। বন্যা ছাড়াও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৃ ধান 28 চিটায় পরিণত হচ্ছে বলে কৃষকেরা অভিযোগ করেন। বিশেষ করে চৈত্র মাসে মাঝামাঝি যে ধানটা কাটা যায় ওইটুইলে আমরা আসলে কৃষক উপকৃত। চৈত্র মাসও খাটাটা পড়ে গেলে একটু পানির আর ধন নাই। বিয়ানে আইসি উকনা মানে আটু পানি হয়ে গেছে ক্ষেত, এইভাবে কিভাবে ধান কাটবো আমরা? কৃষি কর্মকর্তারা কৃষকের দুর্দশার কথা চিন্তা করে দ্রুত সময়ের মধ্যে নতুন জাতের ধান উদ্ভাবনের জন্য গবেষকদের প্রতি আহ্বান জানান। এই শীতের সময় অর্থাৎ যখন ফ্লাওয়ারিং হয় তখন যদি রাতে ঠান্ডা থাকে আর দিনের বেলায় গরম থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে চিটার সম্ভাবনা বেড়ে যায়। আমরা এই সমস্যার সমাধান চাই। কৃষক যাতে 90 থেকে 100 দিনের মধ্যে বোরো ধান ঘরে তুলতে পারে সে লক্ষ্যে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গবেষণা চালিয়ে যাচ্ছে। আশা করা যায় যে এটা খুব দ্রুতই আমাদের সামনে ভিজিবল হবে। 2 বছর সর্বোচ্চ 3 বছরের মধ্যেই আমরা হয়তো হাওরের জন্য একটি সুইটেবল জাত আমরা পাবো। চলতি বছর সিলেট বিভাগে 4,79,000 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়। বিডি 28 কিংবা 29 যে জাতেরই ধান হোক না কেন, কৃষক যাতে বন্যার পানি আসার আগেই ধান ঘরে তুলতে পারে সেই জাতের ধান উদ্ভাবনের জন্য কৃষকেরা আহ্বান জানিয়েছেন। সুনামগঞ্জের ছাতকের গাইলার হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। সরবরাহ কমায় নাটোরের পাইকারি বাজারে পেঁয়াজের দাম বাড়লেও উৎপাদন খরচ উঠছে না বলে দাবি কৃষকের। আশঙ্কা সরবরাহ বাড়লে আরও কমতে পারে পেঁয়াজের দাম। লোকসান এড়াতে সরকারিভাবে পাইকারি মূল্য বেঁধে দেওয়ার দাবি জানান তারা। আল মামুনের পাঠানো তথ্য ও জাহিদুল ইসলাম সুমনের ছবিতে প্রতিবেদন। চলতি সপ্তাহে নলডাঙ্গা হাটে পেঁয়াজের সরবরাহ 5 থেকে 7,000 মনে নেমে এসেছে। কয়েক সপ্তাহ আগেও ছিল 20 থেকে 25,000 মন। সরবরাহ কমায় পাইকারি মূল্য বাড়লেও উৎপাদন খরচ উঠছে না বলে দাবি কৃষকের। পেঁয়াজ আমার কেজি প্রতি 30 টাকা খরচ পড়ছে, পেঁয়াজ বেশি 20 টাকা কেজি। যে খরচ, এই খরচের টাকাই জমিচ্ছে না। কম করে হলো 1500 টাকার উপরে মন
হতে হবে, তাহলে গান কৃষক বাঁচবে। রমজানের শুরুতে বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম পাইকারি পর্যায়ে নেমে আসে প্রতি কেজি 10 টাকায়। সরবরাহ আরও বাড়লে দাম কমার শঙ্কায় ব্যবসায়ীরা, তাই সরকারিভাবে পেঁয়াজের পাইকারি মূল্য বেঁধে দেওয়ার দাবি তাদের। আগামী সপ্তাহে আরও দাম সরবরাহ বাজারে বেড়ে গেলে দাম কিছুটা আরও কমার সম্ভাবনা রয়েছে। সরকার যদি আমাদের নজর দিত, ন্যায্য দামটা যদি পাইতাম, তাহলে আমরা যে খরচটা করছি হয়তো এটা পাইতাম। চলতি বছর নাটোরে প্রায় 80,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে, আর নলডাঙ্গার 5টি ইউনিয়নেই হয়েছে প্রায় 55,000 মেট্রিক টন। সময় সংবাদ, নাটোর। গাইবান্ধায় ইটভাটা উচ্ছেদের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল দুপুরে সাদুল্লাপুর উপজেলার জামালপুর ও ফরিদপুর ইউনিয়নবাসী মিরপুর সাদুল্লাপুর সড়কে এই কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা বলেন, দুটি ইটভাটার কালো ধোঁয়ায় ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। পরিবেশ দূষণ, বসতবাড়ির আম, কাঁঠাল, লিচু সহ বিভিন্ন গাছপালা ধ্বংস হয়ে যাচ্ছে। তাই দ্রুত ভাটা বন্ধের দাবি জানান তারা। মানববন্ধন শেষে ঘণ্টাব্যাপী মিরপুর সাদুল্লাপুর সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ এলাকাবাসী। যশোরের ভবদহ অঞ্চলে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে টিআরএম চালুর দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। গতকাল দুপুরে স্লুইস গেটে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ। তিনি বলেন, টিআরএম কার্যক্রম বন্ধ হওয়ার কারণে হরি নদীতে ব্যাপক হারে পলি জমা হয়। এতে করে জলাবদ্ধতা স্থায়ী রূপ নেয়। যেখানে টিআরএম ছাড়া বিকল্প নেই, সেখানে মিথ্যা তথ্য দিয়ে পানি সেচ প্রকল্প গ্রহণ করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। গত মৌসুমে সেচের মাধ্যমে ব্যাপক ফসল উৎপাদনের কথা বললেও প্রকৃতপক্ষে 25,000 হেক্টর জমিতে ফসল হয়নি বলেও দাবি করা হয়। অনেক স্কুল ও বসতবাড়িতেও জলাবদ্ধতা রয়েছে। দুর্নীতির অভিযোগ এনে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। গতকাল সকাল থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজ চত্বরে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে তারা মানববন্ধন থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরওয়ার মিঠুর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ আনেন ও এসবের তীব্র নিন্দা জানান। দ্রুত তাকে অপসারণ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। সুন্দরবনের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র করমজলে একটি বিরল প্রজাতির বাটা গুরবাস্কা কচ্ছপের 33টি ডিম থেকে বাচ্চা ফুটেছে। প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজাদ কবির জানান, করমজলের সেন্ট বিচে বাটা গুরবাস্কা প্রজাতির একটি কচ্ছপ গত 6 মার্চ 34টি ডিম দেয়। শনিবার একে একে 33টি ডিম থেকে বাচ্চা ফুটে বের হলেও একটি ডিম নষ্ট হয়ে যায়। পরে বালুর চর থেকে বাচ্চাগুলো তুলে ছোট পুকুর আকৃতি একটি প্যানে সংরক্ষণ করে বন বিভাগ। 2014 সালে সুন্দরবনের করমজলে পরিবেশ বান্ধব বিলুপ্তপ্রায় বাটা গুরবাস্কা প্রজাতির কচ্ছপের সংরক্ষণ ও বংশ বিস্তারে 8টি কচ্ছপ দিয়ে এ প্রজনন কেন্দ্র গড়ে তোলা হয়। বর্তমানে কেন্দ্রটিতে ছোট বড় মিলিয়ে 387টি কচ্ছপ রয়েছে। গাজীপুরের প্রয়াত সংসদ সদস্য শ্রমিক নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টারের 18তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গতকাল সকাল থেকেই আহসান উল্লাহ মাস্টারের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। এরপর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে আহসান উল্লাহ মাস্টারের ছেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে স্মরণ সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি সহ অনেকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় রবীন্দ্র স্মৃতি বিজড়িত ঠাকুর লজে শুরু হয়েছে 3 দিন ব্যাপী লোকজ মেলা। সেখানে আছেন রিপোর্টার SM রাশেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। এবং সেটা চরমতম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মজয়ন্তী উপলক্ষে কুষ্টিয়া শহরের যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে ব্যবসায়িক প্রতিষ্ঠান ট্যাগর লজ সেখানে কিন্তু সকাল থেকেই কুষ্টিয়া পৌরসভার আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। এর পূর্বে সকাল 6:30টার থেকে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে জন্ম জয়ন্তীর মূল অনুষ্ঠান সেটি শুরু হয় আসলে দীর্ঘ 2 বছর পর করোনার কারণে এই বিশেষ করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীর অনুষ্ঠানটি বন্ধ ছিল। তারপর থেকেই এবারে কিন্তু আসলে অনেক মানুষ অনেক আগ্রহের সাথে কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উৎসব পালনের জন্য আসলে এসেছে। এছাড়া এই যে কুষ্টিয়াতে ট্যাগর লজটি ছিল, এই ট্যাগর লজটি মূলত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেই ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ইনি এই জায়গা থেকে তার ব্যবসা পরিচালনা করতেন। মূলত এই ট্যাগর লজটি 1890 সালে উনি প্রতিষ্ঠা করেন এবং সেখানে কিন্তু তিনি ব্যবসা পরিচালনা করেন। এছাড়া তিনি এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নে শুভেন্দ্রনাথ দত্ত এবং বলেন্দ্রনাথ দত্ত তাদেরকে সাথে করেই এখানে কিন্তু একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে। মূলত কুষ্টিয়ার যে রেল স্টেশন রয়েছে, এই রেল স্টেশনকে কেন্দ্র করে তার ব্যবসা প্রতিষ্ঠানটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে পরিচালনা করে থাকেন। তো আজ কিন্তু সকাল থেকেই এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুষ্টিয়া পৌরসভার আয়োজনে এখানে একটি আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেছে কুষ্টিয়া। এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কুষ্টিয়ার পৌরসভার মেয়র মোহাম্মদ আনোয়ার আলী। এছাড়া কিন্তু ভারত এবং বাংলাদেশ থেকে অনেক শিল্পী কিন্তু আসলে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে অনুষ্ঠান 161তম জন্ম জয়ন্তী অনুষ্ঠান সেটি কিন্তু পালনের জন্য এসেছে এবং এখন কিন্তু আলোচনা সবার পর্ব চলছে এবং সকাল থেকেই মঙ্গল প্রদীপের মাধ্যমে কিন্তু এখানে তারা আসলে এই জায়গাটায় তারা অনুষ্ঠান পরিচালনা করছে। এছাড়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মবার্ষিকী উপলক্ষে শিলাইদহে কিন্তু একটি জাতীয় পর্যায়ের প্রোগ্রাম রয়েছে এবং সেখানে কিন্তু আজ দুপুরের পর থেকেই এই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহে নানা অনুষ্ঠান আয়োজন করছে জেলা প্রশাসন এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় থেকে। এছাড়া আজ সকাল থেকেই পৌরসভার আয়োজনে চলছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মবার্ষিকী এর অনুষ্ঠানে। এছাড়া এখানে কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠানে এই আলোচনা সভার পরপরই এই আলোচনা সভা শুরু হবে এবং এখানেই মূলত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তারা যে জীবনী রয়েছে সেই জীবনীর বিষয়ে এবং সমাজ সংস্কারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে অবদান রয়েছে সেই অবদান বিষয়ে কিন্তু আলোচকরা আসলে পরবর্তী প্রজন্মের জন্য আসলে তারা এখানে আলোচনা সভার আয়োজন করেছে এবং এছাড়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে স্মৃতিবিজড়িত কুষ্টিয়া শহরের যে ট্যাগর লজটি রয়েছে, এই ট্যাগর লজটি আসলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই সাহিত্য অনুভূতির পরে এই যে ব্যবসায়িক যে তার প্রতিষ্ঠান, সে ব্যবসা প্রতিষ্ঠানের থেকেই কিন্তু মূলত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখান থেকে তারা নানা ধরনের ব্যবসা কিন্তু পরিচালনা করেছে এবং এই ঠাকুর পরিবারের যে জমিদারি প্রথার পাশাপাশি যে ব্যবসা, এখানে কিন্তু রেইনউড অ্যান্ড যজ্ঞেশ্বর একটি কোম্পানি রয়েছে। এই যে কোম্পানিটি আসলে রবি ঠাকুর নিজে পরিচালনা করতেন এবং এখান থেকে কিন্তু এই ট্যাগর লজের থেকে বিশ্রাম নিয়ে পরবর্তীতে শিলাইদহ দিতেন। তো কুষ্টিয়ার ট্যাগর লজ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্ম জয়ন্তী উপলক্ষে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুষ্টিয়া থেকে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর শপথ নিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। শপথ অনুষ্ঠানে একটি নিরাপদ বিশ্ব ও ফ্রান্সকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে 450 অতিথি উপস্থিত ছিলেন। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবার পর শপথ গ্রহণ করেছেন। দেশটির রাষ্ট্রপতি ভবন এলিজি প্রাসাদের প্রাঙ্গণে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে 450 অতিথি অংশগ্রহণ করেন। এ সময় সেনাবাহিনীর একটি চৌকস দল কামানে গোলাবর্ষণ ও দেশটির রিপাবলিকান গার্ডরা ফরাসি জাতীয় সঙ্গীত লা মার্সেই পরিবেশন করে।
ফ্রান্সের ইতিহাসে 2 দশক পরপর দুইবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন। এই নির্বাচনে তিনি কট্টর ডানপন্থী লুপেনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় 60% কাছাকাছি ভোট পেয়ে নির্বাচিত হন। যদিও নির্বাচনের আগে তার জয় নিয়ে বেশ শঙ্কা তৈরি হয়েছিল। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সংক্ষিপ্ত বক্তব্যে নানা চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে একটি নিরাপদ বিশ্ব গঠন ও ফ্রান্সকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা তুলে ধরেন। সেই সাথে আগের মেয়াদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই মেয়াদে তিনি নতুন করে শুরু করতে চান বলেও উল্লেখ করেন। পাশাপাশি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কথাও তিনি তুলে ধরেন। সেই সাথে তার এই সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্বব্যাপী পরিবেশ বিপর্যয়ের বিষয়টিও উঠে আসে। এদিকে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে ফ্রান্সকে এগিয়ে নিয়ে যাবেন এমন প্রত্যাশার কথাই জানিয়েছেন সাধারণ জনগণ। ম্যাক্রন সরকারের কাছে যে ফ্রান্সে যারা অভিবাসী আছেন তাদের যে এই দেশে ভালোভাবে থাকার মতো সুযোগ সুবিধা করে দেন এবং আমাদের কারোই যেন দেশে কোনো কারণবশত ফেরত না যেতে হয়। সারা বিশ্বে যে সহিংসতা, যে হানাহানি, সেটা বন্ধে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সারা বিশ্বে যে জলবায়ু পরিবর্তনের যে সমস্যা সেটা নিরসনও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শ্রমিক আন্দোলন, ইয়েলো ভেস্ট আন্দোলন সহ নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে গেল মেয়াদে রাষ্ট্র পরিচালনা করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তবে নতুন মেয়াদে যে চ্যালেঞ্জ সামনে আসছে তা মোকাবেলা করে কতটুকু ফ্রান্সকে এগিয়ে নিয়ে যাবেন তা সময়ই বলে দেবে। মোহাম্মদ লুৎফুমান বাবু, সময় সংবাদ, প্যারিস। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কক্সবাজারে শেষ হয়েছে 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলি খেলা ও বৈশাখী মেলা। চট্টগ্রামের জব্বারের বলি খেলার রানার্স আপ ও চ্যাম্পিয়ন 2 বলিকে পরাজিত করেছেন উখিয়ার নূর মোহাম্মদ বলি। কিন্তু ফাইনালে বাংলাদেশ কুস্তি ফেডারেশনের লিটনকে হারাতে না পারায় অবশেষে যৌথ চ্যাম্পিয়ন হন নূর মোহাম্মদ ও লিটন বিশ্বাস। কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম, ঢল নামে দর্শকদের, মাঠের চারপাশ এক ঝলক চক্কর দেন বলিরা। বাঁশিয়ার ঢাকের তালে ঐতিহ্যের বলি নাচের উল্লাসে মাতেন গ্যালারির দর্শক। বলির লড়াই শুরু হতে উত্তেজনা ছড়িয়ে পড়ে বহুগুণে। এবার স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং সবান্ধবে আমরা দেখতে আসছি, খুবই উপভোগ করতেছি। মহিলাদেরকে এভাবে এনে কক্সবাজারের বলি খেলাকে সুপরিচিত করেছে এবং ভবিষ্যতে আরো ভালো করবে। এবারের জব্বরের বলি খেলার রানাররা শাহজালাল প্রথমে পরাস্ত হন উখিয়ার নূর মোহাম্মদ বলির কাছে। তারপর সেমিফাইনালে জব্বারের বলি খেলার চ্যাম্পিয়ন জীবনের সঙ্গে লড়াই শুরু করেন নূর মোহাম্মদ। 8 ঘন্টার লড়াই শেষে নূর মোহাম্মদের কাছে নিজের পরাজয় মেনে নেন জব্বারের বলির চ্যাম্পিয়ন। এরপর ফাইনালে নূর মোহাম্মদ বলির প্রতিপক্ষ বাংলাদেশ কুস্তি ফেডারেশনের লিটন বলি। দুজনের মধ্যে 15 মিনিট ধরে চলে লড়াই, কিন্তু কেউ কাউকে হার মানাতে পারেনি। অবশেষে উখিয়ার নূর মোহাম্মদ ও বাংলাদেশ কুস্তি ফেডারেশনের লিটনকে ঘোষণা করা হয় যৌথ চ্যাম্পিয়ন। যিনি চট্টগ্রাম চ্যাম্পিয়ন জীবন বলি, উনাকে হারাইছি। যিনি চট্টগ্রামের রানার আপ খেলাইছে শাহজালাল বলি, উনাকে হারাইছি। এরপরে গতকাল হারাইছি আপনার ওই রাসেল বলিকে মহেশখালীর। আমি রেসলিং প্লেয়ার, আন্তর্জাতিক পর্যায়ে খেলি। আমি আনসার ব্যাটালিয়নের হয়ে খেলি, আর অন্য বাহিনী আছে, বাট আবার দেখা গেল যে দেশের বাইরেও খেলি। কিন্তু এইখানে এসে আমার খুবই ভালো লাগতেছে। কক্সবাজারের ডিসি সাহেবের বলি খেলার শেষ দিনের অন্যতম আকর্ষণ ছিল কুস্তি ফেডারেশনের 2 নারী বলি, তিতি ও ফাতেমা। তবে তাদের মধ্যে 5 মিনিটের লড়াইয়ে তিতির কাছে পরাজিত হন ফাতেমা। তাদের আশা কক্সবাজার থেকেও নারী বলি উঠে আসবে। কক্সবাজারের মানুষজনকে আনন্দ দিতে পারছি, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় কথা। তো নেক্সট টাইমে যখন আসবো তখন আমরা 2 জন না, অনেকের সঙ্গে খেলতে চাই। সবার সঙ্গে খেলে যে সেরা হবে সেটাই তো আসল জিতা। 1956 সাল থেকে কক্সবাজার স্টেডিয়ামে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে ঐতিহ্যবাহী এই বলি খেলা। এবারের আসরে অংশ নেন 3.5 শতাধিক বলি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এবার পটুয়াখালী চরহেয়ার দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে রিপোর্ট। পাকপাখালির অবাধ বিচরণ আর লাল কাঁকড়াদের ছোটাছুটি, আছে ঝাউ বাগান, দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত।
প্রকৃতির এমন মনোমুগ্ধকর দৃশ্যের দেখা মেলে পটুয়াখালীর চরহেয়ার দ্বীপে। সরকারের সুদৃষ্টি পড়লে এখানে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত। পটুয়াখালীর পায়রা প্রতিনিধি শিকদার জাবির হোসেনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সাদাবক, পানকৌড়ি, বালিহাঁস ও গাংচিল সহ নানা পাখিদের অবাধ বিচরণ। পাখা মেলে মুক্ত আকাশে উড়াউড়ি আর সমুদ্রের জলে খুনসুটি। গর্ত থেকে বের হওয়া আবার ঢুকে পড়া, এমন লুকোচুরিতে ব্যস্ত লাল কাঁকড়া। কখনো আবার দল বেঁধে বালিয়াড়িতে ছুটোছুটি। প্রকৃতির এমন মনমাতানো রূপের দেখা মিলবে পটুয়াখালীর রাঙাবালী উপজেলার দ্বীপ চরহেয়ারে। 100 বছর আগে জেগে ওঠা ডিম্বাকৃতির এই দ্বীপটির চারদিকে 3 কিলোমিটার বালুকাময় সমুদ্র সৈকত, আর মাঝখানে সারি সারি ঝাউবাগান। সৈকতে দাঁড়িয়ে দেখা যায় সূর্যোদয়, সূর্যাস্ত। দ্বীপটির পরেই বঙ্গোপসাগরের বিশাল জলরাশি, আর পশ্চিম পাশেই রয়েছে জাহাজমারা সমুদ্র সৈকত। 1.5 কিলোমিটার দীর্ঘ এই সৈকতটি হতে পারে পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান। এখানে এসে আমাদের কাছে অনেক ভালো লাগলো, আমাদের সমুদ্র অনেক সুন্দর হলো। বাচ্চা নিয়ে ঘুরতে যেকে ভালো লাগে, বাচ্চা ফলাফল পছন্দ করে, এই জন্য আর কি আসা এই জায়গায়। জায়গাটা অনেক সুন্দর, প্রকৃতির অনেক দৃশ্য একেবারে দেখার মতো। এখানকার অতিথি পাখি, এখানকার প্রকৃতি, এখানকার ঝিনুক, মানে লাল কাঁকড়ার হাজার হাজার লাল কাঁকড়ার বিচারণ, যা আমাদেরকে মুগ্ধ করে ফেলেছে। চরহেয়ারকে ঘিরে আধুনিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তুলতে নানা পরিকল্পনার কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য। ভবিষ্যতে জাহাজমারা এবং চরহেয়ারকে পর্যটন বিকাশের স্বার্থে আমরা কিছু অবকাঠামোগত কাজের পরিকল্পনা ইতিমধ্যে নিয়েছি। দ্বীপটিতে যাওয়ার একমাত্র মাধ্যম রাঙাবালী থেকে 20 কিলোমিটার নৌপথ। স্পিডবোট বা ট্রলার যোগে পৌঁছাতে হবে এখানে। সময় সংবাদ, পায়রা বন্দর, পটুয়াখালী। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদের ছুটি শেষে সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকামুখী মানুষের ঢল। যাত্রী বোঝাই করে সদরঘাটে ভিড়ছে একের পর এক লঞ্চ, ট্রেনেও বেড়েছে যাত্রী চাপ। ঢাকাবাসীর জন্য সুদিন নিয়ে আসছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এবছরই বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত খুলে দিতে চলছে কর্মযজ্ঞ। জুনের পরই শুরু হবে দ্বিতীয় পর্বের কাজ। কথা কইতে গেলেই মার খেলা বললাম না, লাইনম্যান নাই। 3 জন 100 টাকা, 50 টাকা, 50 টাকা। হকারদের কাছ থেকে তোলা চাঁদার ভাগ চলে যায় রাজনীতিক ও প্রশাসনের পকেটে। অবস্থা বুঝে তৎপর হয় পুলিশ। ফুটপাত থেকে রাজস্ব আদায়ের পরামর্শ। ছোট্ট এই শহরটি রাশিয়ার যে সীমান্ত সেখান থেকে খুবই কাছে, আর তাই বোমা হামলার শিকার হতে হয়। গুলি ও বিস্ফোরণে আতঙ্ক তৈরি করে খার্কিভের বহু এলাকা দখলে নেয় রুশ সেনা। এ ছিল ভোরের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।